সবাইকে 10 মিনিট স্কুলের ইউনিভার্সিটি ম্যাথ অ্যাডমিশন প্রোগ্রামে স্বাগত। তোমাদের সাথে অ্যাডমিশন প্রোগ্রামের এই ক্লাসে আমি আছি মিমনুর রশিদ। আচ্ছা, আজকে আমরা প্রথমত ইউনিভার্সিটি ম্যাথ এই অ্যাডমিশন কোর্সের সংযুক্ত ও যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত অধ্যায় সম্পর্কে আলোচনা করব। এই উচ্চতর গণিত প্রথম পত্রের সপ্তম অধ্যায় ত্রিকোণমিতির এই অধ্যায়ের কোন কোন বিষয়গুলো আমাদের ইউনিভার্সিটি ম্যাথে বিভিন্ন সালে প্রশ্নে এসেছে এবং কিছু টিপস এন্ড ট্রিক্স সম্পর্কে তোমাদের আলোচনা থাকবে এই ক্লাসে। আশা করি এই ক্লাসের মাধ্যমে তোমরা এই অধ্যায়ের বিষয়ের আলোচনাতে অনেক হেল্প পাবে, যা তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ক ইউনিট এবং সিমিলার টাইপের প্রশ্ন সম্বলিত অ্যাডমিশন পরীক্ষাগুলোতে তোমাদেরকে সাহায্য করবে। আচ্ছা, তাহলে চলো আজকে আমাদের এই অ্যাডমিশন প্রোগ্রামের ক্লাসটি শুরু করা যাক। এই অধ্যায়ের নাম সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত। তো এই অধ্যায়ের মূলত দুটি অংশ, একটা হচ্ছে সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত, আর একটি অংশ হচ্ছে যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। তো আমরা এখন প্রথমে এই সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত সম্পর্কে আলোচনা করব। আচ্ছা, তাহলে প্রথমে চলো আমরা দেখে আসি মাইনাস থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাত কি। এখন এই মাইনাস থিটা কোণটা কি? আমরা জানি একটা ত্রিকোণমিতিক কোণের কিন্তু কোনো সীমা থাকে না। আমরা অ্যাডমিশন কোর্সের ত্রিকোণমিতির ষষ্ঠ অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত অধ্যায়ের আলোচনাতে দেখেছিলাম যে জ্যামিতিক কোণ এবং ত্রিকোণমিতিক কোণের মধ্যে পার্থক্য কি, এবং সেই পার্থক্যের আলোচনা থেকে আমরা জেনেছিলাম যে ত্রিকোণমিতিক কোণের কোনো সীমা থাকে না, অর্থাৎ এর মান 0 থেকে অসীম পর্যন্ত হতে পারে। তাহলে এজন্য আমাদের এই ত্রিকোণমিতিক কোণগুলো কোন ডাইরেকশন বা কোন দিক বরাবর আছে সেটা কিন্তু ডিনোট করা জরুরি। এখন দেখো, এটা সাধারণত দেখো একটা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস একটা গ্রাফ এঁকেছি। এই গ্রাফে এক্স অ্যাক্সিসের সাপেক্ষে যদি কোনো একটা কোণ ঘড়ির কাঁটার বিপরীত দিকে উৎপন্ন হয়, সে কোণটাকে আমরা পজিটিভ কোণ ধরে থাকি, এবং ঘড়ির কাঁটার দিকে যদি কোনো একটা কোণ উৎপন্ন হয় সেটাকে আমরা নেগেটিভ কোণ ধরে থাকি। এখন মাইনাস থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাত বলতে বোঝায় মূলত যে থিটা হচ্ছে এমন একটা কোণ, সেটা হতে পারে সূক্ষ্ম কোণ বা স্থূল কোণ। সেই থিটা কোণটা ঘড়ির কাঁটার দিকে এক্স অক্ষের সাথে তৈরি হয়। কাজেই এখন দেখো এই ঘড়ির কাঁটার দিকে যদি দেখো এই যে মাইনাস থিটা কোণটা তৈরি হয়, এটা হচ্ছে মাইনাস থিটা কোণ, এটা ধরো প্লাস থিটা কোণ। এখন মাইনাস থিটা কোণের জন্য ওয়াই এর ভ্যালু বা যেটা লম্ব, সেই লম্বর ভ্যালুটা হচ্ছে ঋণাত্মক থাকে, ঠিক আছে? আর যেটা ভূমি সেটা ধনাত্মক থাকে। আমরা জানি ভূমি সবসময় এক্স অক্ষ বরাবর, সেটা ধনাত্মক আছে। এখন এই ভূমি আর লম্ব, ভূমি পজিটিভ লম্ব নেগেটিভ হওয়ার কারণে দেখো তো সাইন অফ মাইনাস থিটা সমান হয় মাইনাস সাইন থিটা, কারণ সাইন থিটা অনুপাতে লম্ব বাই অতিভুজ থাকে। আবার কজ অফ মাইনাস থিটা সমান কস থিটা। দেখো কস থিটা অনুপাতে কিন্তু কোনো লম্ব নেই, কস থিটা অর্থাৎ হচ্ছে ভূমি বাই অতিভুজ। কোনো লম্ব না থাকার কারণে কস মাইনাস থিটার ভ্যালু শুধু কস থিটাই হয়ে থাকে, মাইনাস কস থিটা হয় না। আবার দেখো ট্যান অফ মাইনাস থিটা সমান মাইনাস ট্যান থিটা। কেন? কারণ ট্যান অনুপাতেও লম্ব কিন্তু আছে। কাজেই এজন্যই একটা ত্রিকোণমিতিক কোণ যদি ঘড়ির কাঁটার দিকে উৎপন্ন হয় অর্থাৎ মাইনাস থিটা কোণ হয়, তাহলে সেক্ষেত্রে ত্রিকোণমিতিক অনুপাতের সাইন ট্যান, তারপর সাইনের যেটা অপোজিট অর্থাৎ কোসেক এবং ট্যানের যেটা অপোজিট অর্থাৎ কট, এগুলার ভ্যালু কিন্তু নেগেটিভ হয়ে যায়, ঠিক আছে? তাহলে সাইন ট্যান কোসেক কট অফ মাইনাস থিটা সমান মাইনাস সেই রেসপেক্টিভ ত্রিকোণমিতিক রেশিওটা। শুধুমাত্র কজ আর সেকের ক্ষেত্রে কস থিটা আর সেক অফ মাইনাস থিটা, এটার ক্ষেত্রে মাইনাস চিহ্নটা কিন্তু বসে না। কেন? কারণ এই অনুপাতগুলোতে কোনো লম্ব থাকে না। আচ্ছা, তাহলে দেখো আমরা হচ্ছে আমাদের থিটা কোণে মাইনাস থিটা কোণের সাপেক্ষে ত্রিকোণমিতিক অনুপাত কিভাবে আসে সেটা আমরা শিখে গেলাম। আচ্ছা, এবার চলো আমরা দেখি পাই বাই 2 মাইনাস থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাত কেমন হতে পারে। পাই বাই 2 কোণটা অর্থাৎ হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে? এটা আমরা ষষ্ঠ অধ্যায়ের আলোচনাতে দেখেছি যে কোণ পরিমাপের ডিগ্রি এবং রেডিয়ান ইউনিটের মধ্যে কি সম্পর্ক আছে। এখন পাই বাই 2 অর্থাৎ এটা রেডিয়ান ইউনিটে, এটা ডিগ্রিতে কনভার্ট করলে হয় 90 ডিগ্রি। এখন 90 ডিগ্রি মাইনাস থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাত জানতে ধরো এখানে হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা, যদি আমি এই এখানে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস আছে এটা আঁকি, তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা ঘড়ির কাঁটার দিকে এইটা, ঠিক আছে? তাহলে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা, ঠিক আছে? এই 90 ডিগ্রি মাইনাস থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাত কেমন হয় এটা যদি আমরা দেখি, সাইন অফ 90 ডিগ্রি মাইনাস থিটা হবে কস থিটা, cos of 90 ডিগ্রি মাইনাস থিটা হবে sin থিটা, tan of 90 ডিগ্রি মাইনাস থিটা হবে cot থিটা। অর্থাৎ
এই যে দেখো 90 ডিগ্রি মাইনাস থিটা কোণটা কিন্তু প্রথম চতুর্ভাগের কোণ, ঠিক আছে? প্রথম চতুর্ভাগে আমরা জানি ত্রিকোণমিতিক সব অনুপাতগুলা হচ্ছে পজিটিভ হয়, ঠিক আছে? সব প্রথম চতুর্ভাগের কোণ। আচ্ছা, আমরা জানি যে প্রথম চতুর্ভাগে ত্রিকোণমিতিক সব অনুপাতগুলাই পজিটিভ হয়। এজন্য সাইন, কস, ট্যান, সেক, কোসেক সবগুলো অনুপাতই পজিটিভ হবে এবং প্রত্যেকটি অনুপাত হচ্ছে তার করেসপন্ডিং সহ অনুপাতে চেঞ্জ হয়ে যাবে। যেমন সাইন হয়ে যাবে কোসাইন বা কজে পরিণত, কজ হয়ে যাবে বা কোসাইন হয়ে যাবে সাইনে পরিণত হয়ে, ট্যান হয়ে যাবে কোটেনজেন্ট বা কোটে, তারপর সেক হয়ে যাবে কসেকে, তারপর কোসেক হয়ে যাবে সেকে পরিণত, ঠিক আছে? এভাবে আমরা হচ্ছে এই 90 ডিগ্রি মাইনাস থিটা এই কোণের ত্রিকোণমিতিক অনুপাত বের করতে পারি। আচ্ছা, তাহলে এখন যদি আমি বলি 90 ডিগ্রি প্লাস থিটা কিরকম? 90 ডিগ্রি প্লাস থিটা এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগের কোণ, ঠিক আছে? দ্বিতীয় চতুর্ভাগের কোণ। এখন আমরা জানি 90 ডিগ্রি কোণ ঘুরলেই হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাতটা চেঞ্জ হয়ে যায়। এখন দ্বিতীয় চতুর্ভাগে শুধুমাত্র সাইন আর কোসেক এই দুইটা অনুপাত হচ্ছে পজিটিভ, বাকি অনুপাতগুলো নেগেটিভ। কাজেই এই 90 ডিগ্রি প্লাস থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাতের ক্ষেত্রে সাইন আর কোসেক এটার জন্য শুধুমাত্র পজিটিভ হয়। এই যে কোসেক π/2 প্লাস থিটা সমান চেঞ্জ হয়ে যাবে, কিন্তু প্লাস হবে কোসেক থিটা বা সেক থিটা, ঠিক আছে? তাহলে যাবে এখানেও সাইন কজ হয়ে যাবে, কজ সাইন হয়ে যাবে, ট্যান কট হয়ে যাবে। কিন্তু যেহেতু দ্বিতীয় চতুর্ভাগে শুধু সাইন আর কোসেক পজিটিভ, তাই শুধুমাত্র সাইনের আগেই পজিটিভ হবে আর কোসেকের আগেই পজিটিভ হবে, বাকি সব ত্রিকোণমিতিক রেশিওগুলোর মান নেগেটিভ হবে, ঠিক আছে? এভাবে আমরা 90 ডিগ্রি প্লাস থিটা কোণ অর্থাৎ একটা স্থূল কোণের ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করতে পারি যা দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত। আচ্ছা, তাহলে এবার চলো আমরা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগেই অবস্থিত কিন্তু হচ্ছে পাই মাইনাস থিটা, মানে এই যে এই কোণটা হচ্ছে পাই মাইনাস থিটা, এই কোণটা ত্রিকোণমিতিক অনুপাত কত হবে? পাই মাইনাস থিটা এটা যেহেতু দেখো এটা 90 ডিগ্রির জোর গুণিতক অর্থাৎ দুইবার 90 ডিগ্রি ঘুরেছে, তাই এখানে ত্রিকোণমিতিক অনুপাতের কোনো পরিবর্তন হবে না। সাইন সাইনই থাকবে, কস কসই থাকবে। কিন্তু যেহেতু দ্বিতীয় চতুর্ভাগে সাইন আর কোসেক শুধুমাত্র পজিটিভ, তাই বাকি ত্রিকোণমিতিক অনুপাতগুলোর আগে নেগেটিভ চিহ্ন বসবে। আচ্ছা, তাহলে এখন সিমিলারলি আমরা যদি পাই প্লাস থিটা কোণ, তাহলে দেখো এটা পাই তারপরে প্লাস থিটা অর্থাৎ এটা তৃতীয় চতুর্ভাগের কোণ। এই তৃতীয় চতুর্ভাগের কোণে যদি আমরা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত বের করি, এখানেও ত্রিকোণমিতিক অনুপাতগুলোর কোনো পরিবর্তন হবে না, কারণ এরা হচ্ছে 90 ডিগ্রির জোর গুণিতক আকারে ঘুরেছে। তাহলে দুইবার ঘুরেছে তাই এটা পরিবর্তন হবে না। কিন্তু দেখো তৃতীয় চতুর্ভাগে শুধুমাত্র ট্যান এবং কট হচ্ছে পজিটিভ, তাই সাইনের আগে দেখো নেগেটিভ চিহ্ন বসলো, কিন্তু তারপর কজের আগেও দেখো নেগেটিভ চিহ্ন বসলো, কিন্তু ট্যানের আগে নেগেটিভ চিহ্ন বসলো না। এবং দেখো সাইন সাইনই থাকলো, কজ কজই থাকলো, কারণ এটা কি 90 ডিগ্রি জোর গুণিতক আকারে ঘুরেছে। আচ্ছা, তাহলে এবার দেখি আমরা থ্রাইস π/2 মাইনাস থিটা করে ত্রিকোণমিতিক অনুপাত। থ্রাইস π/2 মানে 3 বার π/2 অর্থাৎ 3 বার 90 ডিগ্রি ঘুরেছে। 3 বার 90 ডিগ্রি ঘোরা মানে এই একবার, দুইবার, তিনবার, এই যে এটা হচ্ছে থ্রাইস π/2 মাইনাস থিটা অর্থাৎ এটাও তৃতীয় চতুর্ভাগের একটা কোণ। এখন তৃতীয় চতুর্ভাগে শুধুমাত্র ট্যান আর কট পজিটিভ, তাই দেখো এটা যেহেতু 90 ডিগ্রির বেজোড় গুণিতক বার ঘুরেছে, সাইন হয়ে যাবে কস, কস হয়ে যাবে সাইন, ট্যান হয়ে যাবে কট। কিন্তু এটা যেহেতু তৃতীয় চতুর্ভাগের কোণ, তাই সাইনের আগেও মাইনাস হবে, সাইনের ক্ষেত্রেও মাইনাস হবে, কজের ক্ষেত্রেও মাইনাস হবে, ট্যান আর কটের ক্ষেত্রে শুধুমাত্র মাইনাস চিহ্ন বসবে না। তাহলে এভাবে যদি তৃতীয় চতুর্ভাগে আমার 90 ডিগ্রি বেজোড় গুণিতক বার ঘুরে আমার কোণটা আসে, তাহলে ত্রিকোণমিতিক রেশিও চেঞ্জ হয়ে যাবে এবং শুধুমাত্র ট্যান আর কটের ক্ষেত্রে নেগেটিভ চিহ্ন বসবে না, বাকি সবার ক্ষেত্রে নেগেটিভ চিহ্ন বসবে। তাহলে এটা ছিল থ্রাইস π/2 মাইনাস থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাত। এখন আসো থ্রাইস π/2 প্লাস থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাতটা কেমন। এখন দেখো থ্রাইস π/2 মানে 3 বার 90 ডিগ্রি ঘুরে তারপর আবার প্লাস থিটা অর্থাৎ এটা কিন্তু চতুর্থ চতুর্ভাগের কোণ। এখন চতুর্থ চতুর্ভাগে আমরা জানি শুধুমাত্র কজ এবং সেক হচ্ছে পজিটিভ, এছাড়া বাকি অনুপাতগুলো নেগেটিভ। তাহলে দেখো এখানে সাইন কজ হয়ে যাবে কারণ এটা 90 ডিগ্রি বেজোড় গুণিতক ঘুরেছে, সাইন কজ হয়ে যাবে, কজ সাইন হয়ে যাবে, ট্যান কট হয়ে যাবে। কিন্তু সাইনের ক্ষেত্রে নেগেটিভ হবে, কসের ক্ষেত্রে নেগেটিভ হবে না, পজিটিভ হবে, কেননা চতুর্থ চতুর্ভাগে কজ এবং সেক হচ্ছে পজিটিভ। আর ট্যানের ক্ষেত্রে কট হয়ে যাবে, কিন্তু এটা ট্যান আর কট তো চতুর্থ চতুর্ভাগে পজিটিভ না, তাই এখানে নেগেটিভ চিহ্ন বসবে। আচ্ছা, তাহলে এই ছিল হচ্ছে আমার থ্রাইস π/2 প্লাস থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাতের আলোচনা। এবার আসো
যদি চতুর্থ চতুর্ভাগেই টয়েস পাই মাইনাস থেটা, অর্থাৎ টয়েস পাই মানে হচ্ছে এই যে 360 ডিগ্রি মাইনাস থেটা, এই যে এটা যদি এইভাবে যদি আমরা চতুর্থ চতুর্ভাগের কোণটা লিখি, তাহলে দেখো চতুর্থ চতুর্ভাগে আমরা জানি শুধুমাত্র কজ এবং সেক হচ্ছে পজিটিভ। তাহলে দেখো এরা যেহেতু 90 ডিগ্রি জোর গুণিতক করেছে, তাই কোনো ত্রিকোণমিতিক অনুপাতের পরিবর্তন হবে না। সাইন সাইনই থাকবে, কজ কজই থাকবে, ট্যান ট্যানই থাকবে, কিন্তু শুধুমাত্র কজ এবং সেকের ক্ষেত্রে প্লাস হবে এখানে, এবং বাকি বা ত্রিকোণমিতিক অনুপাতের ক্ষেত্রে কিন্তু এখানে নেগেটিভ চিহ্ন বা ঋণাত্মক চিহ্ন বসবে। এখন যদি আমাদের এই ত্রিকোণমিতিক অনুপাত টয়েস পাই প্লাস থিটা কোণ অর্থাৎ আবার প্রথম চতুর্ভাগে ব্যাক করে, তখন কোনো ত্রিকোণমিতিক অনুপাতের মানই চেঞ্জ হয় না, যা থাকে তাই হয়। অর্থাৎ সাইন টয়েস পাই প্লাস থিটা মানে সাইন থিটা, কস টয়েস পাই প্লাস থিটা মানে কস থিটা, ট্যান অফ টয়েস পাই প্লাস থিটা মানে ট্যান থিটা। অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাতের কোনো পরিবর্তন হবে না। তাহলে চলো আমরা এখন এই যে এতক্ষণ এই যে বিভিন্ন চতুর্ভাগে ত্রিকোণমিতিক অনুপাতগুলো কিভাবে পরিবর্তন হয়, কিভাবে মান চেঞ্জ হয়, এই বিষয়টার একটা গাণিতিক সমস্যা দেখি। এটা দেখো খুব রিসেন্ট টাইমে 2বার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছে। আচ্ছা, তাহলে এই প্রশ্নটা হচ্ছে সাইন এ প্লাস কজ এ সমান সাইন বি প্লাস কজ বি হলে এ প্লাস বি এই দুটো কোণের মান কত? ঠিক আছে, এখন দেখো আমি যদি তোমাকে একটা বিষয় দেখাই, যেটা হচ্ছে আমরা জানি সাইন এই অনুপাতটা আর কজ অনুপাতটার ক্ষেত্রে পূরক কোণের মান কিন্তু সমান থাকে। অর্থাৎ সাইন 30 ডিগ্রি যে ভ্যালুটা, 30 ডিগ্রির পূরক কোণ হচ্ছে 60 ডিগ্রি, এটার ভ্যালু কিন্তু একই থাকে। ঠিক আছে, এখন দেখো তো সাইন 30 এর ভ্যালু হাফ, কজ 60 এর ভ্যালু হাফ। এখন দেখো আমার এখানে একটা সাইন, একটা কোণের সাইন আর কজের যোগফল আরেকটা কোণের সাইন আর কজের যোগফলের সমান। অর্থাৎ এটা তখনই সমান হবে যখন এ প্লাস বি এই দুইটার যোগফল কত হবে, এই এ প্লাস বি দুইটা যেন পূরক কোণ হয়। কিভাবে দেখো, এই সাইন ধরো এ আর বি পূরক কোণ, এ যদি 30 ডিগ্রি হয়, বি হচ্ছে 60 ডিগ্রি, তাহলে সাইন এ আর কজ বি এই দুইটার মান সমান, আবার কজ এ আর সাইন বি এই দুইটার মান সমান 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 হইলে তাহলে এ আর বি এর যোগফল হবে পাই বাই 2 বা 90 ডিগ্রি। তাই এটা সঠিক উত্তর হচ্ছে অপশন সি 90 ডিগ্রি। আশা করি এটা বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো দেখে আরেকবার একটু আমরা ডিসক্রাইব করছি। ধরো এখানে এ আর বি এর দুইটা নির্দিষ্ট মান ধরে নিই আমরা, ঠিক আছে? আচ্ছা, এখন ধরো আমরা জানি যে সাইন আর কজ এই দুইটা অনুপাতের ক্ষেত্রে পূরক কোণগুলার অনুপাতের মান একই থাকে। অর্থাৎ 30 ডিগ্রি সাইন 30 এর ভ্যালু যত, কজ 30 এর পূরক কোণ মানে যে দুইটা কোণের যোগফল 90 ডিগ্রি। ঠিক আছে, 30 ডিগ্রির পূরক কোণ হবে 60 ডিগ্রি, 45 ডিগ্রির পূরক কোণ 45 ডিগ্রি, তারপর হচ্ছে 80 ডিগ্রির পূরক কোণ 10 ডিগ্রি। ঠিক আছে, তাহলে সাইন 80 আর কস 10 এর ভ্যালু সেম হবে। ঠিক আছে, এটা হচ্ছে পূরক কোণের হিসাবে। তো একই ভাবে দেখো এ আর বি যদি পূরক কোণ হয়, তাহলে সাইন এ আর কস বির ভ্যালু একই, কস এ আর সাইন বি এর ভ্যালু একই হবে। অর্থাৎ এ আর বি দুইটা পূরক কোণ হলে তাদের যোগফল হবে পাই বাই 2 বা 90 ডিগ্রির সমান। তাই সি হচ্ছে এখানে সঠিক উত্তর। আচ্ছা, এবার চলো আমরা যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত সম্পর্কে আলোচনা করি। যৌগিক কোণ বলতে মূলত বোঝায় যে এক বা একাধিক ত্রিকোণমিতিক কোণের যোগফল বা বিয়োগফল করলে সেই যোগফল বা বিয়োগফল আকারের কোণে ত্রিকোণমিতিক অনুপাত কেমন হবে। এখন এই ত্রিকোণমিতি অধ্যায়ের সমস্যাগুলো সমাধানের কিন্তু প্রথম শর্তই হচ্ছে তোমাদের প্রত্যেকটি ত্রিকোণমিতির সূত্র কিন্তু ভালো করে মনে রাখতে হবে। ঠিক আছে, এই সূত্রগুলো যদি তুমি ভুল করো, তাহলে পরীক্ষার হলে কিন্তু খুব তাড়াতাড়ি যে প্রশ্নগুলোর উত্তর দিতে হবে, সলভ করতে হবে, সেই সলভ করার প্রসেসে কিন্তু তোমাদের সময় লাগবে, যদি তোমাদের এই সূত্রগুলো ঠিকমতো মেমোরাইজ না করা থাকে। আচ্ছা, তাহলে সূত্রগুলো মেমোরাইজ করতে কিছু যদি ট্রিক্স ব্যবহার করি, যেমন দেখো সাইন এ প্লাস বি। ঠিক আছে, তাহলে সাইন অফ এ প্লাস বি মানে সাইনের যদি দুইটা কোণের যোগফল বা বিয়োগফলের অনুপাত বের করতে চাই, সেটা হবে ইন্ডিভিজুয়াল কোণের সাপেক্ষে যে সাইন এ কস বি প্লাস কজ এ সাইন বি। অর্থাৎ সাইন অফ এ প্লাস বি এবং এ মাইনাস বি থাকলে একটা সাইন অনুপাতের সাথে একটা কজ অনুপাতের গুণ হয়, তারপর প্লাসের ক্ষেত্রে প্লাস, মাইনাসের ক্ষেত্রে মাইনাস বসে, তারপরে সেই আগের গুণফলে ত্রিকোণমিতিক যেই কোণটা যে অনুপাত ছিল তার অন্য অনুপাতটা, অর্থাৎ সাইন এর পরিবর্তে কজ এ হবে, কজ বি এর পরিবর্তে সাইন বি হবে। ঠিক আছে, এইটা তাহলে এখন হচ্ছে এটা ছিল আমাদের হচ্ছে যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাতের প্রথম দুইটা সূত্র। দ্বিতীয় আর পরের দুইটা সূত্র 3 নাম্বার এবং 4 নাম্বার সূত্র হচ্ছে কজের এ প্লাস বি এবং কজের এ মাইনাস বি এর সূত্র। এখন এই দুটি অনুপাতের ক্ষেত্রেও কিন্তু দেখো কজের যখন এ প্লাস বি অর্থাৎ দুইটা কোণের যোগফল বা বিয়োগফল আকারে এই যৌগিক কোণটার অনুপাত বের করতে চাবা, তখন দেখো
cos a এবং cos b আলাদা আলাদা কোণের cos এর গুণফল হয়। আগে যেমন sin আর cos এর গুণফল ছিল, এবার শুরুতেই দুইটা cos এর গুণফল, তারপরে দুইটা sin এর গুণফল, তারপর প্লাস এর ক্ষেত্রে মাইনাস, মাইনাসের ক্ষেত্রে প্লাস বসে এই দুটি গুণফলের মাঝে। তাহলে আশা করি এই চারটি সূত্র তোমরা ইতোমধ্যে জানো এবং এটা অবশ্যই কিন্তু মেমোরাইজ করা লাগবে। এখন আমরা যদি হচ্ছে এই সাইনের পাশাপাশি যদি tan এর যৌগিক কোণের ত্রিকোণমিতিক সূত্রগুলো দেখি, tan of a plus b এবং tan of a minus b এর ক্ষেত্রে প্রথমে একটা ভগ্নাংশ চিহ্ন দিতে হবে, তারপর ভগ্নাংশ চিহ্নের উপরে দেখো tan a plus প্লাস এর ক্ষেত্রে tan a plus tan b, মাইনাসের ক্ষেত্রে tan a minus tan b, তারপর উপরে প্লাস বসলে নিচে হবে 1 minus tan a tan b, আর উপরে মাইনাস হলে নিচে হবে 1 plus tan a tan b। আচ্ছা, তাহলে এটা ছিল tan এর ক্ষেত্রে যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। আর cot এর ক্ষেত্রেও একই, cot আর tan যেহেতু একে অন্যের সহ অনুপাত বা বিপরীত অনুপাত হয়ে যায়, আমরা জানি 1/tan মানে cot, তাহলে হচ্ছে দেখো এখানে যদি উল্টিয়ে দিই তাহলে দেখো সবগুলো উপরে আমাদের হচ্ছে tan এর ক্ষেত্রে tan a plus tan b যেমন উপরে হর লব হিসেবে বসতো, এখানে cot a plus b এবং cot a minus b এর ক্ষেত্রে a plus b এর ক্ষেত্রে দেখো cot b plus cot a নিচে হর হিসেবে বসে। আবার cot a minus b এর ক্ষেত্রে cot b minus cot a, তাহলে মাইনাসের ক্ষেত্রে মাইনাস, প্লাসের ক্ষেত্রে প্লাস, নিচে প্লাস হলে উপরে মাইনাস, নিচে মাইনাস হলে উপরে প্লাস, cot a cot b plus 1 cot a cot b minus 1 এরকম। তাহলে এভাবে আশা করি আমাদের sin cos tan এবং cot এর যৌগিক কোণগুলোর ত্রিকোণমিতিক অনুপাতের এই সূত্রগুলো কিন্তু আমাদের মনে থাকবে। এটা কিন্তু প্রথমেই এখন তোমরা একটু দরকার হলে ভিডিওটা পজ করে এটা মেমোরাইজ করে নাও, 5-6 মিনিট লাগিয়ে একটু খেয়াল করে মেমোরাইজ করো এই ট্রিক্সগুলো অ্যাপ্লাই করে, তাহলে আশা করি তোমাদের মনে রাখতে সুবিধা হবে যে সাইন এর ক্ষেত্রে sin cos দুই রকম অনুপাত গুণ হয়, cos এর ক্ষেত্রে একরকম অনুপাত গুণ হয়, tan এর ক্ষেত্রে cot এর ক্ষেত্রে একটা ভগ্নাংশ, tan a plus b এর ক্ষেত্রে উপরে tan a plus tan b, তাই নিচে মাইনাস হবে 1 minus tan a tan b, tan a minus b এর ক্ষেত্রে উপরে tan a minus tan b এবং উপরে যেহেতু মাইনাস তাই নিচে প্লাস 1 plus tan a tan b হবে। আচ্ছা, আর cot এর ক্ষেত্রে নিচেই হর হিসেবেই থাকবে a plus b এর ক্ষেত্রে cot b plus cot a, আর a minus b এর ক্ষেত্রে cot b minus cot a, তারপর উপরে বসবে, নিচে প্লাস বসলে উপরে মাইনাস cot a cot b minus 1, নিচে মাইনাস বসলে উপরে প্লাস cot a cot b plus 1, শেষ। তাহলে এই 6টি, ঠিক আছে, এই যে এটা এই 6টি না এই 8টি, ঠিক আছে, এই 8টি যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত আশা করি তোমাদের মনে থাকবে। আচ্ছা, এছাড়া আমরা যদি এই 1 নম্বর সূত্র এবং 2 নম্বর সূত্রকে গুণ করি, তাহলে দেখো গুণ করে যদি আমি এই যে এই সূত্রটা দিয়ে ক্যালকুলেশন করি, তাহলে sin square a minus sin square b হবে, এবং অথবা sin square a কে যদি আমি 1 minus cos square a লিখি, মাইনাস এই sin square b কে যদি আমি 1 minus cos square b লিখি, এটাকে ক্যালকুলেশন করলে cos square b minus cos square a হবে। অর্থাৎ দুইটা সাইনের যৌগিক কোণ যদি আমি গুণ করি, তাহলে অনুপাতগুলো হয় আমি sin square এর মাধ্যমে প্রকাশ করব, না হলে cos square এর মাধ্যমে প্রকাশ করব। আচ্ছা, আর যদি আমরা এখানে 3 এবং 4 নাম্বার সূত্রকে একসাথে গুণ দিই, তাহলে হবে cos square a minus sin square b, অর্থাৎ একটা cos আর একটা sin, অথবা এইটাকে যদি আমি লিখে 1 minus sin square a এবং এটাকে যদি আমি লিখে 1 minus cos square b, তাহলে কিন্তু এটা হবে একটা cos square আর একটা sin square, ঠিক আছে, একই হিসাব, মানে একটা cos square একটা sin square হয় দুইটা cos গুণ করলে, আর দুইটা sin গুণ করলে হয় sin sin, তাহলে cos cos। এভাবে আশা করি তোমরা এই ত্রিকোণমিতিক অনুপাতের সূত্রগুলা মনে রাখবা। আচ্ছা, তাহলে এবার চলো আমরা এখন এই সূত্র সংশ্লিষ্ট কয়েকটি ত্রিকোণমিতিক অনুপাতের মান বের করি এবং প্রশ্ন সলভ করি। যেমন এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2018-19 সালে এসেছে, a plus b হচ্ছে π/2, অর্থাৎ এরা কি একে অন্যের পূরক কোণ, ঠিক আছে, a আর b কিন্তু একে অন্যের পূরক কোণ। আচ্ছা, পূরক কোণ হলে cos square a minus cos square b এটার ভ্যালু কত হবে এটা আমাদের নির্ণয় করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো এই যে cos square a minus cos square b এটা কোন অনুপাতের ভ্যালু, এটা হচ্ছে যেহেতু দুইটা cos cos আছে, তাহলে এটা হচ্ছে আমরা জানি sin of a plus b into sin of b minus a। এখানে কেন b minus a দিলাম, কারণ a minus b এর সূত্রে কিন্তু আমাদের cos square b minus cos square a থাকতো, ঠিক আছে। তাহলে এখন আমরা যদি এই যে a plus b সমান π/2 এই ভ্যালুটা এখানে বসিয়ে দিই, sin π/2 এর ভ্যালু হচ্ছে 1, তাহলে থাকবে শুধু sin of b minus a। তাহলে এই sin of b minus a হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর।
আচ্ছা, তাহলে দেখো আমরা এই প্রশ্নের সঠিক উত্তরটা পেয়ে গেলাম। এবার দেখি পরবর্তী প্রশ্নে বলেছে যে tan 75 ডিগ্রি মাইনাস tan 30 ডিগ্রি সমান মাইনাস tan 75 tan 30 এটার মান কত, এটা আমাদের নির্ণয় করতে হবে। এখন দেখো এই অঙ্কটা কিন্তু আমাদের অনেকের বইতেই আছে, বইয়ের একটি অঙ্ক, এবং এটা দেখো একটা ঢাকা বিশ্ববিদ্যালয় 2003-2004 সালে এসেছিল। এটা কিন্তু একদম সম্পূর্ণভাবে tan এর সংযুক্ত কোণের বা যৌগিক কোণের সূত্র দিয়ে আমরা কিন্তু নির্ণয় করে ফেলতে পারি। তাহলে কিভাবে করব? আমরা এটা জানি, আমরা এটা শুরু করতে হয় tan of 45 ডিগ্রি থেকে। tan of 45 ডিগ্রি মানে tan of 75 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। এই যে দুইটা tan এর যে দুইটা অনুপাত বের করতে হবে বা এখানে দিয়েছে, সেই দুইটা অনুপাত এখান থেকে পাই। tan 45 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1, তাহলে tan 75 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি এটা হচ্ছে tan a মাইনাস b এর সূত্র। তাহলে tan a মাইনাস b এর সূত্র কি? tan a মাইনাস tan b ডিভাইডেড বাই 1 প্লাস tan a tan 75 ডিগ্রি tan b tan 30 ডিগ্রি। ঠিক আছে এটা। তাহলে এখন যদি আমরা এখানে r গুণন করে দিই, r গুণন করলে হবে tan 75 ডিগ্রি মাইনাস tan 30 ডিগ্রি সমান 1 প্লাস tan 75 ডিগ্রি tan 30 ডিগ্রি। এখন এই যে tan 75 ডিগ্রি tan 30 ডিগ্রি এদিকে নিয়ে আসলে মাইনাস হয়ে যায়, তাহলে আমরা দেখো এই যে tan 75 মাইনাস tan 30 মাইনাস এই যে tan 75 tan 30 এটার ভ্যালু পেলাম কত? থাকবে শুধু 1। তাহলে এই 1টা হচ্ছে আমাদের সঠিক উত্তর বি। ঠিক আছে, তাহলে এটা আমাদের সলভ কিন্তু হয়ে গেল। দেখো এই কোশ্চেনটা কিন্তু সলভ করতে হলে আমাদের সম্পূর্ণভাবে tan 45 ডিগ্রি অর্থাৎ tan a মাইনাস b এর যে সূত্রটা আমরা ব্যবহার করেছি, এই সূত্রটা জানলেই কিন্তু আমাদের এই সমস্যাটা সমাধান করা যায়। আচ্ছা, তাহলে দেখছো তোমরা, আশা করি বুঝতে পেরেছো যে এই অধ্যায়ের প্রশ্নগুলো সলিউশনের জন্য আমাদের অবশ্যই ত্রিকোণমিতিক সূত্রগুলোকে খুব ভালোভাবে মেমোরাইজ করতে হবে। আচ্ছা, তাহলে এখন এই পরবর্তী কোশ্চেনটা দেখি। পরবর্তী কোশ্চেনটাও একই রকম অনেকটা। এখানে বলছে tan 20 ডিগ্রি প্লাস tan 25 ডিগ্রি প্লাস tan 20 ডিগ্রি 25 ডিগ্রি এটার মান কত বের করতে হবে। এটার মানও একই ভাবে আমরা যদি বের করি, এই যে 20 আর 25 যোগ করলে দেখো tan 20 আর 25 যোগ করলে কিন্তু tan 45 ডিগ্রি হয়। আগেরটা যেমন 75 মাইনাস 30 করছিলাম, এটা হচ্ছে tan of 20 ডিগ্রি প্লাস 25 ডিগ্রি, এভাবে আমি বের করব। তাহলে tan of 20 ডিগ্রি প্লাস 25 ডিগ্রি অর্থাৎ tan of a প্লাস b, এটা সূত্র হচ্ছে tan a tan 20 ডিগ্রি প্লাস tan b অর্থাৎ tan 25 ডিগ্রি ডিভাইডেড বাই 1 মাইনাস tan a tan b অর্থাৎ tan 20 ডিগ্রি tan of 25 ডিগ্রি এটা। ঠিক আছে, এখন আমরা জানি tan 45 ডিগ্রির ভ্যালু 1। এখন আমরা যদি r গুণন করি তাহলে tan 20 ডিগ্রি প্লাস tan 25 ডিগ্রি সমান 1 মাইনাস tan 20 ডিগ্রি tan 25 ডিগ্রি। ঠিক আছে এটা। এখন আমরা যদি এই যে মাইনাস tan 20 ডিগ্রি মাইনাস tan 20 ডিগ্রি tan 25 ডিগ্রি এটা এইদিকে নিয়ে আসি, তাহলে tan 20 ডিগ্রি প্লাস tan 25 ডিগ্রি প্লাস tan 25 tan 20 ডিগ্রি এটা পেয়ে যায়। এটার ভ্যালু কত বের হয়? সেই আগের অঙ্কের মতোই এটার ভ্যালু হচ্ছে 1, অর্থাৎ এ নাম্বার উত্তর হচ্ছে বা অপশন হচ্ছে সঠিক অ্যান্সার। আচ্ছা, এবার দেখি আমরা আরেকটা tan সংক্রান্ত একটি ত্রিকোণমিতিক অনুপাতের সমস্যা সমাধান করি। এখানে বলেছে tan 54 ডিগ্রি মাইনাস tan 36 ডিগ্রি এটার মান কত আমাদেরকে নির্ণয় করতে হবে। এখন দেখো এখানে tan 54 আর 54 আর 36 একসাথে যদি আমরা যোগ করি, দেখো 54 আর 36 একসাথে যোগ করলে কিন্তু 90 ডিগ্রি হয়ে যায়। আবার দেখো এই 54 আর 36 যদি আমরা বিয়োগ করি, ঠিক আছে, 54 আর 36 বিয়োগ করলে কত হয় দেখি, 6 থেকে 14 এখানে করলে হয় 8, হাতে থেকে 1 18 ডিগ্রি। ঠিক আছে, তাহলে দেখো আমরা আমাদের এখানে যে রাশিটা দেয়া আছে এটার আগে দুইটা tan এর অনুপাতের আগে মাইনাস আছে, তাহলে দুইটা tan এর মাঝখানে মাইনাস হয় tan of a minus b এই সূত্রতে। ঠিক আছে, tan of a minus b এই সূত্রতে শুধুমাত্র হয় কি, এই যে tan a minus tan b এই যে এই ফরম্যাটটা আসে, এবং নিচে হচ্ছে 1 প্লাস tan a tan b এটা আসে। ঠিক আছে, তাহলে এখন দেখো আমরা যদি এই পাশে লিখি tan of 18 ডিগ্রি এটা 180 না, এটা 18 ডিগ্রি, tan of 18 ডিগ্রি এটার ভ্যালু হচ্ছে tan of 54 ডিগ্রি মাইনাস 36 ডিগ্রি। এখন এটাকে আমরা লিখতে পারি tan of 54 ডিগ্রি মাইনাস tan of 36 ডিগ্রি ডিভাইডেড বাই 1 প্লাস tan 54 ডিগ্রি tan 36 ডিগ্রি। ঠিক আছে, এটা লিখতে পারি। তারপরে দেখো আমার এই জিনিসটার ভ্যালু চেয়েছে, তাহলে আমরা যদি এখন আর গুণন করি তাহলে tan 54 ডিগ্রি মাইনাস tan 36 ডিগ্রি এটার ভ্যালু হয় 1 প্লাস tan 54 ডিগ্রি ইন্টু tan, দেখো
36 ডিগ্রিকে আমরা লিখতে পারি 90 - 54, কারণ 36 আর 54 কিন্তু একে অন্যের পূরক কোণ। তাহলে এটাকে আমরা লিখি tan of 90 ডিগ্রি মাইনাস 54 ডিগ্রি, শেষ। ঠিক আছে, ইনটু হচ্ছে tan 18। ঠিক আছে, এখানে এই যে ইনটু tan 18 ডিগ্রি থেকে গেল। তাহলে এখন দেখো এটা 1 প্লাস এটা দেখো tan 54 ডিগ্রি ইনটু tan of 90 ডিগ্রি মাইনাস থিটা মানে cot থিটা। tan থিটা cot থিটা গুণ করলে হয় হচ্ছে দেখো tan 54 এবং cot 54, এটা গুণ করলে হয় আরো 1। ঠিক আছে, দিয়ে থাকলো হচ্ছে tan of 18 ডিগ্রি। তাহলে এখানে 1 আর 1 যোগ করলে হয় 2, তাহলে 2 tan 18 ডিগ্রি হবে আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। তাহলে দেখো এখানেও এই tan সংক্রান্ত প্রবলেমটার সলভ, কিন্তু আমরা শুধুমাত্র tan of a minus b এই সূত্রটা জানলেই আমরা জানি যে এই tan a minus tan b কিভাবে আমরা পাই। এটা আমরা পাই tan of a minus b সূত্র থেকে। তাহলে a minus b সূত্র বসিয়ে আমরা জাস্ট একটু ক্যালকুলেশন করলাম এবং এখানে তোমার হচ্ছে সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাতের আইডিয়াটা ব্যবহার করলাম, এবং ব্যবহার করে আমরা খুব সহজেই এই tan 54 ডিগ্রি মাইনাস tan 36 ডিগ্রির মান নির্ণয় করে ফেললাম টুয়াইস tan 18 ডিগ্রি। ঠিক আছে, এবার দেখো tan এর আরেকটি প্রবলেম। এখানে দেখো বলে দিয়েছে শুধু a মাইনাস b, a আর b কোণ মাইনাস করলে হয় π/4 মানে 45 ডিগ্রি। তাহলে এইটার মান কত? এই যে একটা হচ্ছে 1 প্লাস tan a ইনটু 1 মাইনাস tan b, এই দুটি উৎপাদকের মান কত বা গুণফল কত, এটা আমাদের চেয়েছে। এখন আমরা যেটা সহজে করতে পারি সেটা হচ্ছে যে এখানে যেহেতু আমাকে a b এবং π/4 এরকম একটা অনুপাত দিয়ে দিয়েছে, একটা রেশিও একটা সম্পর্ক দিয়ে দিয়েছে, এবং আমরা জানি যে আমার tan দরকার, তাহলে আমরা এই যে প্রদত্ত a মাইনাস b সমান π/4 এই ইকুয়েশনটাতে উভয় পক্ষে যদি tan নিই, তাহলে দেখো tan of a মাইনাস b সমান tan of π/4 এরকম আসে। তাহলে এখন দেখো tan a মাইনাস b সূত্র হচ্ছে tan a minus tan b divided by 1 plus tan a tan b এরকম হয়, আর tan 45 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1। এখন আমরা যদি এটা আর গুণন করে দিই তাহলে tan a minus tan b এটার ভ্যালু হয় 1 plus tan a tan b। ঠিক আছে, এখন আমরা যদি সবগুলোকে একদিকে নিয়ে এসে আমার একটা উৎপাদকের ভ্যালু লাগবে। ঠিক আছে, তো এই উৎপাদকটার ভ্যালু বের করার জন্য আমরা এখানে করলাম কি tan a minus tan b এখানে নিয়ে আসলাম, তারপর এখানে মাইনাস tan a tan b এখানে নিয়ে আসলাম। ঠিক আছে, ইকুয়ালস টু থাকলো এখানে 1। এখন আমরা হচ্ছে করব কি, আমরা হচ্ছে এই উৎপাদকটা আনার চেষ্টা করব। তাহলে উৎপাদকটা আনতে দেখো এই tan a আর সাথে থাকবে হচ্ছে এইটা। ঠিক আছে, তাহলে এটা আনলে দেখো tan a মাইনাস tan a tan b, এখান থেকে আমি যদি tan a কমন নিই তাহলে 1 মাইনাস tan b এই সূত্রটা বসে। তাহলে আমার এই পাশেও প্লাস 1 মাইনাস tan b একটা লাগবে। এখন দেখো এই প্লাস 1টা কিন্তু আমি অতিরিক্ত নিয়ে এসেছি বাম পক্ষে, তাই ডান পক্ষেও আমি একটা 1 যোগ করে ফেললাম। ঠিক আছে, এখন এখান থেকে যদি আমরা tan a যোগ কমন নিই তাহলে 1 মাইনাস tan b হবে, আর এখান থেকে 1 কমন নিলেই 1 মাইনাস tan b হবে। এই যে এখানে 1 কমন নিলেই 1 মাইনাস tan b হবে, এটার ভ্যালু আসলো 2, শেষ। তাহলে এই যে উৎপাদকটা এই যে tan a প্লাস 1 এবং 1 মাইনাস tan b এটার উত্তর হবে, এটার ভ্যালু হবে 2, তাই আমরা 2টা এখানে টিক চিহ্ন দিলাম। এখানে সঠিক উত্তর হচ্ছে এ নাম্বার অপশন। আচ্ছা, তাহলে দেখো এটাও কিন্তু একটা tan এর সূত্র থেকে প্রাপ্ত একটা অঙ্কের সলিউশন। তাহলে তোমরা বুঝতেই পারছো যে এই যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাতের ক্ষেত্রে আমার সাইন কস tan এবং cot এর সূত্রগুলোকে কিন্তু আমাদের একদম ভালোভাবে মেমোরাইজ করতে হবে এবং এগুলোকে ব্যবহার করতে জানতে হবে। আচ্ছা, তাহলে এবার আমরা চলো এই ত্রিকোণমিতি অধ্যায়ের পরবর্তী যে টপিকটা সেটা হচ্ছে দুইটি ত্রিকোণমিতিক অনুপাতের গুণফলকে যোগফলে রূপান্তরের এই টপিকটা আলোচনা করি। আচ্ছা, আমরা ইতোমধ্যে এই 4টি ত্রিকোণমিতির সূত্র কিন্তু আমরা আলোচনা করেছি। এখন এই 4টির উপর ভিত্তি করে আরো 4টি নতুন সূত্র শিখব, এবং এগুলো হচ্ছে যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাতের ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেবল। এখন দেখো এখানে আমি যদি 1 আর 2 এই দুটি ইকুয়েশন যোগ করি, 1 আর 2 এই দুটো সূত্র যোগ করি, তাহলে দেখো এদিকে cos a sin b প্লাস মাইনাস এটা কাটাকাটি চলে যাবে, থাকবে শুধুমাত্র 2 sin a, এই যে sin a 2 sin a cos b, তাহলে 2 sin a cos b হচ্ছে sin a plus b প্লাস sin a minus b। এই সূত্রের সাহায্যে আমাদের কাছে যদি একটা কোণের সাইন এবং আরেকটা কোণের cos অনুপাত থাকে, এদের গুণফল থাকে, তাদের গুণফলকে আমরা দুইটা সাইনের যোগফল আকারে প্রকাশ করতে পারি। আচ্ছা, ঠিক একইভাবে আমরা যদি এখন এই 1 নাম্বার থেকে 2 নাম্বার সূত্র বিয়োগ করি, তাহলে দেখো
এইটা বিয়োগ করলে এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, এই দুইটা চলে যাবে উল্টা। তাহলে তখন হবে দেখো 2 cos a sin b সমান sin a প্লাস b মাইনাস sin a মাইনাস b। আচ্ছা, এখন তাহলে দেখো এই দুইটা সূত্র মনে রাখার নিয়মটা কি, যে যদি দুইটা সাইন এবং কজের গুণফল থাকে সেক্ষেত্রে আমার সাইন এ প্লাস বি সাইন এ মাইনাস বি এই দুইটা বসবে। এখন যদি বড় কোণটার মানে এটাকে এ যদি আমরা বড় কোণ ধরি, তাহলে বড় কোণটার যদি সাইন থাকে তাহলে মাঝখানে প্লাস, বড় কোণটার কস থাকলে মাঝখানে মাইনাস বসবে। আচ্ছা, এই 3 এবং 4 নাম্বার সূত্র যদি আমরা একসাথে এখন যোগ করি, একইভাবে দেখো একইভাবে যোগ করলে সাইন এ সাইন বি চলে যাবে, থাকবে cos a 2 cos a cos b। তাহলে 2 cos a cos b এর ভ্যালু হচ্ছে cos a plus b plus cos a minus b, অর্থাৎ দুইটা cos যদি গুণ থাকে তাহলে cos a plus b আর cos a minus b আমরা যোগ করে দেব, আর দুইটা sin থাকলে আমরা cos a minus b থেকে cos a plus b বিয়োগ করব। কেন আগে মাইনাসটা কেন আসলো, কারণ দেখো এই যে সূত্রে আমরা যদি 4 থেকে 3 মাইনাস করি, তাহলে 4 থেকে 3 মাইনাস করলে দেখো sin a sin b মাইনাস মাইনাসে এটা প্লাস হয়ে যাবে, তখন 2 sin a sin b থেকে যাবে। এভাবে আমরা হচ্ছে এই 8 নম্বর সমীকরণটা পাবো। তাহলে এটা হচ্ছে আমাদের দুইটা ত্রিকোণমিতিক অনুপাতের গুণফলকে কিভাবে দুইটা আলাদা আলাদা যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাতের যোগফল আকারে প্রকাশ করা যায় সেই সূত্র। আশা করি এই 4টি সূত্র তোমাদেরকে ভালো করে মনে রাখবা। আচ্ছা, তাহলে এখন এটা মনে রাখতে হবে, কারণ এটার উপর ভিত্তি করে কিন্তু আমাদের গাণিতিক সমস্যা আসতে পারে। এখন চলো আমরা হচ্ছে আরো যেটা দেখি, তাহলে যে এই যে নতুন যে 4টা সূত্র শিখলাম, এই 4টা এখন একটু ভালোভাবে আমরা এখন দরকার হলে ভিডিওটা পজ করে তোমরা ভালো করে একটু মেমোরাইজ করে নাও। আচ্ছা, তাহলে এবার চলো আমরা হচ্ছে একটি গাণিতিক সমস্যা দেখি। এখানে বলছে cos 10 ডিগ্রি, cos 70 ডিগ্রি, cos 50 ডিগ্রি এটার মান কত নির্ণয় করতে হবে। অর্থাৎ দেখো এখানে কি আছে, এখানে একাধিক cos এর গুণফল আছে, এবং আমরা এই সূত্রগুলোর সাহায্যে দেখেছি যে আমাদের cos sin বা একাধিক sin cos যদি গুণ থাকে তাহলে সেই গুণফলকে কিভাবে যোগফল আকারে প্রকাশ করে আমরা মান নির্ণয় করতে পারি, এটার জন্য আমাদের এই 4টা সূত্র। যেমন দেখো এই যে দুইটা cos যদি গুণ থাকে তাহলে cos a plus b আর cos a minus b যোগ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখন চলো আমরা এই সমস্যাটা সমাধান করি। এখন এই সমস্যাটা সমাধানের জন্য প্রথমে আমাদের একটা 2 লাগবে, কিন্তু দেখো এই সূত্রে সব জায়গায় 2 cos a cos b 2 sin a sin b এখানে 2 আছে, তাহলে আমাদের এই প্রবলেম সলভের জন্য আমাদেরকে অবশ্যই একটা আগে 2 নিয়ে আসতে হবে। তাহলে একটা হাফ নিয়ে আমি যদি 2 নিয়ে আসি তাহলে হয় 2 cos 10 ডিগ্রি cos of 70 ডিগ্রি ইনটু cos of 50 ডিগ্রি। ঠিক আছে, এটা চলে আসে। আচ্ছা, তাহলে এখন আমরা এই দুইটাতে যদি সূত্র অ্যাপ্লাই করি, এই দুইটাতে সূত্র অ্যাপ্লাই করলে হবে দেখো cos of a plus b মানে 10 আর 70 এ হয় 80 ডিগ্রি, তারপরে হবে প্লাস cos a minus b, তাহলে 70 থেকে 10 বিয়োগ করলে হবে cos 60 ডিগ্রি। ঠিক আছে, এটা হয়ে গেল। এখন এইটার সাথে আমার হচ্ছে cos 50 ডিগ্রি, এটা গুণ আকারে আছে। আচ্ছা, তাহলে এখন আসো এখানে আমার হাফ রেখে দিলাম। এখন যদি আমরা গুণ করি তাহলে cos 80 ডিগ্রি cos 50 ডিগ্রি প্লাস আরো হাফ এনে দিলাম cos of 60 ডিগ্রি cos of 50 ডিগ্রি। এখন দেখো তো cos 60 ডিগ্রির ভ্যালু হচ্ছে হাফ, তাহলে এখানে আমরা হাফ লিখে দিতে পারি। আবার এখানে দেখো আবার আরেকটা হাফ এনে 1/4 লিখে এখানে লিখতে পারি 2 cos 80 ডিগ্রি এবং cos 50 ডিগ্রি। আচ্ছা, আর এখানে এই হাফের মানটা বসালে হয় 1/4 cos of 50 ডিগ্রি। শেষ। আচ্ছা, এবার দেখো আমরা যদি হচ্ছে এখানে 1/4 বসাই, এখানে যদি 2 cos a cos b সূত্র ফেলাই তাহলে হবে cos a plus b 80 ডিগ্রি আর 50 ডিগ্রি এটা যোগ করলে হয় 130 ডিগ্রি। ঠিক আছে, এটা যোগ করলে 130 ডিগ্রি হয়, আর এটা বিয়োগ করলে প্লাস cos of 30 ডিগ্রি। ঠিক আছে, এটা হয়ে গেল। শেষ। প্লাস এখানে থাকে 1/4 cos of 50 ডিগ্রি। এখন দেখো তো এখানে যদি আমরা এখন একটু ক্যালকুলেশন করি, cos of 130 কে cos of 180 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি লিখতে পারি, আর cos 30 এর ভ্যালু হচ্ছে √3/2। ঠিক আছে, এইটা থাকলো, তারপর প্লাস 1/4 cos of 50 ডিগ্রি। এখন আমরা যদি সর্বশেষে দেখো তো cos of 180 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি cos of পাই মাইনাস থেটাকে আমরা লিখি মাইনাস cos থেটা, কারণ পাই মাইনাস থেটা সেকেন্ড কোয়াড্রেন্টের কোণ এবং সেকেন্ড কোয়াড্রেন্টে cos হচ্ছে নেগেটিভ, তাই আমরা এখানে মাইনাস চিহ্নটা বসাই। তাহলে এটা হবে মাইনাস 1/4 cos of 50 ডিগ্রি, এটা হবে প্লাস √3/8 আর এটা হবে প্লাস 1/4 cos of 50 ডিগ্রি।
এখন দেখো 1/4 cos of 50 ডিগ্রি, এটা কাটাকাটি চলে যায়, থাকে হচ্ছে শুধু √3/8। তাহলে এই যে √3/8 ডি নাম্বার যে অ্যান্সারটা, এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে দেখো এইখানে এটা কিন্তু অবজেক্টিভ নৈর্ব্যক্তিক প্রশ্ন। এখন এই নৈর্ব্যক্তিক প্রশ্নটার সলভ কিন্তু তুমি 1 মিনিটের মধ্যে করতে পারবা না যদি না তোমাদের সূত্রটা খুব ভালোভাবে মেমোরাইজ থাকে। তাহলে সূত্রটা মেমোরাইজ থাকলে আমরা একবারে ক্যালকুলেশন করে খুব সহজে, ধরো এটা 40-50 সেকেন্ডের মধ্যেই কিন্তু তুমি এই ক্যালকুলেশনটা করে অ্যান্সারটা নিয়ে আসতে পারবে। ঠিক আছে, আমাদের যেহেতু ক্যালকুলেটরের ব্যবহার নেই অ্যাডমিশন টেস্টে, তাই আমাদের এই সূত্রের সাহায্যে খুব ঝটপট এটার ক্যালকুলেশন করে অ্যান্সারটা কিন্তু নির্ণয় করে ফেলতে হবে। আচ্ছা, তাহলে আশা করি এই প্রশ্নটা তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এবার চলো একদম সিমিলার আরেকটা কোয়েশ্চেন। এটা দেখো অনেক রিসেন্টলি ঢাকা ভার্সিটিতে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটে 2016-17 সালে এসেছিল কিন্তু। ঠিক আছে, দেখো এই প্রবলেমটার সলভও তোমার কিন্তু করতে হবে। এটার মধ্যে শুধুমাত্র একটু ট্রিক্স খাটিয়ে দিয়েছে। সে ট্রিক্সটা হচ্ছে যে, এখন দেখো আমাকে এখানে বলে দিচ্ছে 9 থেটার ভ্যালু হচ্ছে পাই। তাহলে cos থেটা, cos অফ টয়েস থেটা আর cos অফ 4 থেটা এটার গুণফল বের করতে হবে। এখন একটা জিনিস খেয়াল করো তো, আমরা জানি হচ্ছে, একটা অলরেডি জানি যে এই যে cos থেটা এটার ভ্যালু, একটা cos থেটার ভ্যালু সবসময় কি হয়, -1 থেকে বড় বা সমান cos থেটা এবং +1 থেকে ছোট বা সমান এই রেঞ্জের মধ্যে থাকে। তাহলে কি দাঁড়ালো, cos থেটার ভ্যালু বা একটা কোণের cos এর ভ্যালু কখনো 1 থেকে বড় হবে না। ঠিক আছে, এখন 1 থেকে যদি বড় না হয়, তাহলে সেটার গুণফল তো এই 8 আর 9, এটা আসার কোনো প্রশ্নই আসে না। ঠিক আছে, তাহলে আমরা প্রসেস অফ এলিমিনেশনে এই দুটো অপশন কিন্তু বাদ দিয়ে দিলাম। এখন আমাদের উত্তর হবে হয় 1/9 না হলে 1/8। এখন এটা ক্যালকুলেশন করলেও বোঝা যাবে যে আমাদের অ্যান্সার কি, আবার না করেও একটু ট্রিক্স খাটালে কিন্তু তুমি এটার অ্যান্সারটা পেয়ে যাবে। দেখো আমাদের এই যে এই কত যে অঙ্কটা সলভ করলাম আমরা, এই অঙ্কটার সলভে কিন্তু দেখলাম এখানে কিন্তু আমার 1/3 আকারের কোনো ভগ্নাংশ কিন্তু কখনো আসবে না, কারণ আমাদের এই যেহেতু cos এর গুণ আছে, এই গুণটা আনার জন্য আমার সব সময় এখানে একটা হাফ নিয়ে আসতে হয়। অর্থাৎ এখানে 1/, একটা জোড় সংখ্যা কিন্তু থাকবে। ঠিক আছে, তাহলে 1/, জোড় সংখ্যা থাকলে এখানে 1/8 একমাত্র অ্যান্সার, যেটা হচ্ছে 1/, জোড় সংখ্যা আছে। তাই এটাই হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর, অপশন বি। দেখো আমরা কোনো ক্যালকুলেশন না করেই কিন্তু, যদি এই যে অঙ্কগুলো আমাদের প্র্যাকটিসের মধ্যে থাকে, ঠিক আছে, এই অঙ্কগুলো যদি আমাদের প্র্যাকটিসের মধ্যে থাকে, তাহলে কিন্তু আমরা দেখো কোনো অঙ্ক সলভ না করেই আমরা এটা অ্যান্সার কিন্তু বের করে ফেলতে পারি। কারণ আমরা জানি এখানে কখনো 1/9 আসবে না, কারণ আমার সবসময় নিচে হাফ, তারপর হচ্ছে একটা হাফ আমার প্রথমেই, এটা ক্যালকুলেশনের প্রথমে একটা হাফ আমাদের নিয়ে আসতে হবে। এখন এই হাফটা তো কখনো চলে যাবে না, এখন হাফটা থাকার কারণে নিচে সবসময় কিন্তু একটা জোড় সংখ্যাই হতে থাকবে। ঠিক আছে, তাই এজন্য এখানে 1/9 কখনোই হবে না, কারণ 9 হচ্ছে একটা বেজোড় সংখ্যা। তাও আমরা যদি এখন একটা হিসাব করতে চাই, যে হিসাব করে দেখবো যে এটার অ্যান্সার 1/8 আসবে, তাও আমরা দেখো এখন করে দেখাচ্ছি। ঠিক আছে, এখন দেখো এই কোণগুলোর ভ্যালু কত। দেখো যেটা হচ্ছে 9 থেটার ভ্যালু পাই, তাহলে থেটার ভ্যালু হচ্ছে π/9। এখন এই π/9 যদি আমি বলি, এটা ডিগ্রিতে কত ভ্যালু, ঠিক আছে, ডিগ্রিতে দেখো পাই মানে 180 ডিগ্রি, তাহলে থেটার ভ্যালু হচ্ছে 180 ডিগ্রি বাই 9। তাহলে 180 ডিগ্রি বাই 9 মানে কত, এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে হয় 20 ডিগ্রি। তাহলে এটার আসলে ভ্যালুটা হচ্ছে cos অফ 20 ডিগ্রি, তারপর 20 এর দ্বিগুণ হচ্ছে 40 ডিগ্রি, তারপর 20 এর 4 গুণ হচ্ছে cos অফ 80 ডিগ্রি। এইটার গুণফল বের করতে হবে। তাহলে আমরা প্রথমে আগে এখানে একটা হাফ নিয়ে, এখানে হাফ নিয়ে একটা 2 নিয়ে নিলাম। তাহলে এটা করলে কত হয়, 2 cos a cos b, তাহলে হাফ cos, এখানে a প্লাস b মানে 40 এর 20 যোগ করলে হয় 60 ডিগ্রি, প্লাস cos a মাইনাস b, 40 থেকে 20 মাইনাস করলে হয় 20 ডিগ্রি। শেষ। তাহলে এটার সাথে থাকলো cos অফ 80 ডিগ্রি। এখন আমি যদি এটা গুণ করে দিই, তাহলে দেখো হাফের সাথে cos 60 এর ভ্যালু আবার হাফ, হাফ আর হাফ গুণ করলে হয় 1/4 cos অফ 80 ডিগ্রি, প্লাস এখানে একটা হাফ আসে, হাফ cos 20 ডিগ্রি ইনটু cos অফ 80 ডিগ্রি। আমরা আবার এটাকে যা আছে রেখে দিব, এখানে যেহেতু দুইটা cos আবার গুণ আকারে আছে, এখানে একটা আরেকটা হাফ নিয়ে এখানে একটা 2 নিয়ে নিব। ঠিক আছে, তাহলে আবার 2 cos a cos b, তাহলে এখানে আসলো দেখো হাফ cos 80 ডিগ্রি, প্লাস এখানে 1/4, এটা cos অফ a প্লাস b হলে কত, 80 আর 20 এ হয় 100 ডিগ্রি, প্লাস cos অফ a মাইনাস b, 80 থেকে 20 মাইনাস করলে হয় 60 ডিগ্রি। ঠিক আছে, শেষ। তাহলে এখন দেখো হাফ cos অফ 80 ডিগ্রি, প্লাস এখন দেখো 1/4 cos অফ 100 ডিগ্রি মানে 180 ডিগ্রি মাইনাস 80 ডিগ্রি। ঠিক আছে, ওই আগের অঙ্কের মতো সেম,
টয়েস পাই মাইনাস থিটা, ঠিক আছে, কজ অফ পাই মাইনাস থিটা। আর দেখো এই হচ্ছে কজ অফ 60 ডিগ্রি ভ্যালু হাফ, আর 1/4 গুণ করলে হয় 1/8। এখন এটা কাটাকাটি চলে যাবে, কেন এটা হচ্ছে কজ অফ মাইনাস কজ 80 ডিগ্রি, এটা 1/4 প্লাস কজ 80 ডিগ্রি, এটা দুটো কাটাকাটি চলে যাবে, থাকবে শুধু 1/8। তাই আমাদের অ্যান্সার এই যে বি নাম্বার অপশন। দেখো ক্যালকুলেশন করলেও আমাদের উত্তরটা পেয়ে গেলাম। আবার আমরা যে এই অঙ্কটা প্র্যাকটিস করলাম, এখন প্র্যাকটিস করার মাধ্যমে কিন্তু আমাদের একটা এক্সপিরিয়েন্স হয়ে গেল যে এখানে আমাদের অ্যান্সারটা কিন্তু সবসময় নিচে 1/, একটা হচ্ছে 1/ও থাকতে পারে বা উপরেও যে কোনো একটা সংখ্যা আসতে পারে, কিন্তু নিচে সবসময় একটা হরে জোড় সংখ্যা হবে, কারণ আমরা প্রথমেই অঙ্কের শুরুতে ক্যালকুলেশনে একটা হাফ নিয়ে নিই, ঠিক আছে। তাহলে এজন্য আমাদের নিচে যেহেতু জোড় সংখ্যা এখানে একটাই অপশন আছে, তাই এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। দেখছো, তাহলে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটের এই যে পরীক্ষাগুলোতে এই প্রশ্নটা কিন্তু একটা প্রমাণ দেয় যে হচ্ছে তোমার আসলে এইখানে কিন্তু বড় অঙ্ক আসলেও অপশন গুলাতে এমন কিছু একটা দেয়া থাকবে যেন তোমার আগে থেকে যদি সেই সমস্যাটা প্র্যাকটিস করা থাকে, সেই অপশনগুলো দেখে তোমার অঙ্কটা সলভ না করেও তুমি সেই প্রশ্নের উত্তর যেন দিতে পারো। এইভাবেই কিন্তু অ্যাডমিশন টেস্টে তোমার অনেকগুলো প্রশ্নে সময় তুমি বাঁচাতে পারবা এবং সেই সময়কে অন্য প্রশ্ন উত্তরে তুমি কাজে লাগাতে পারবা। এভাবে অ্যাডমিশন টেস্টে কতগুলো প্রশ্নের তুমি হচ্ছে অ্যান্সার করছো সেটার সংখ্যাও বাড়াতে পারবা এবং তোমার উত্তরটাও খুব ঝটপট কনফিডেন্টলি তুমি দিতে পারবা। আচ্ছা, তাহলে এবার আসো পরবর্তী টপিকে। পরবর্তী টপিকটা হচ্ছে, দেখো আমরা আগের টপিকে করেছিলাম কি, যে এই যে ত্রিকোণমিতিক অনুপাতের গুণফল থাকলে সেগুলোকে যৌগিক কোণের যোগফল বা বিয়োগফল আকারে প্রকাশ করেছিলাম। এবার তার উল্টা, যদি যোগফল বা বিয়োগফল আকারে থাকে তাহলে সেটাকে কিভাবে গুণফল আকারে প্রকাশ করা যায় সেটার সূত্রই হচ্ছে আমরা এখন দেখব। এখন সেটার নতুন কোনো সূত্র না, আমরা যদি জাস্ট এই সূত্রতেই মনে করি a প্লাস বি হচ্ছে সমান সি আর a মাইনাস বি সমান যদি মনে করি আমরা ডি, তাহলে এই দুটো যদি যোগ করি, যোগ করলে হয় টয়েস এ সমান সি প্লাস ডি, অর্থাৎ a সমান হচ্ছে c প্লাস ডি বাই 2। আর এই পাশে যদি আমি বিয়োগ করি তাহলে হবে টয়েস b সমান c মাইনাস ডি, তাহলে b এর ভ্যালু হচ্ছে c মাইনাস ডি বাই 2। এখন এই দুইটা ভ্যালু a আর b এর এই ভ্যালুগুলাই যদি আমরা এখন বসিয়ে দিই, এই জায়গায় c এই জায়গায় d, এবং এই a b এর ভ্যালুগুলো যদি আমরা বসিয়ে দিই, তাহলে দেখো এই যে প্রথম 5 নাম্বার থেকে পাবো আমরা এখানে 9 নাম্বার সূত্র sin c, এই যে sin c, c মানে a প্লাস b প্লাস sin d, d মানে হচ্ছে a মাইনাস b সমান 2 sin a, a মানে হচ্ছে যে c প্লাস d বাই 2, তাই c প্লাস d বাই 2 বসলো ইনটু cos b, b মানে c মাইনাস d বাই 2, এই যে c মাইনাস d বাই 2 বসলো, শেষ। একই সূত্র, শুধুমাত্র আমরা মনে করি যে a প্লাস b কে c ধরেছি এবং a মাইনাস b কে d ধরেছি, ঠিক আছে। এটা ধরলে কিন্তু আমরা এই নতুন চারটা সূত্র কিন্তু পেয়ে যাব। তারপর দেখো এই 6 নাম্বার থেকে আমরা 10 নাম্বার পাবো কিভাবে, এই যে 2 cos a sin b, তাহলে ইকুয়ালস টু কি sin a প্লাস b মাইনাস sin a মাইনাস b, তাহলে sin a প্লাস b মানে sin c মাইনাস sin a মাইনাস b মানে sin d, sin c মাইনাস sin d সমান 2 cos, এই যে 2 cos a, a মানে c প্লাস d বাই 2 ইনটু sin b, b মানে c মাইনাস d বাই 2, শেষ। তারপরে দেখো এই 7 নাম্বার থেকে আমরা 11 নাম্বার পাবো। দেখো cos a প্লাস b মানে cos c প্লাস cos a মাইনাস b মানে cos d, তাহলে cos c প্লাস cos d সমান 2 cos a সমান 2 cos a মানে c প্লাস d বাই 2 ইনটু cos b মানে cos c মাইনাস d বাই 2, এই যে এটা হয়ে গেল। আর এই 8 নাম্বার থেকে আমরা 12 নাম্বার পাবো কিভাবে, দেখো এই যে এখানে a মাইনাস b এটাকে আমরা হচ্ছে ধরেছি c, এটাকে ধরেছি হচ্ছে আমরা d, তাহলে এখানে বেসিক্যালি আমরা পেলাম কি cos d মাইনাস cos of c সমান 2 sin a, a মানে c প্লাস d বাই 2 ইনটু sin c মাইনাস d বাই 2। এখন এই সূত্রেই আমরা যদি c এর আগে মাইনাস দেওয়ার কারণে এটা পেয়েছি, যদি d এর আগে মাইনাস দিতাম তাহলে এটা d মাইনাস c বাই 2 হয়ে যেত, ঠিক আছে, একই জিনিস। তাহলে এইভাবে আমরা এই নতুন চারটা সূত্র কিন্তু পেয়ে গেলাম। এখন দেখি এগুলাকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি। দেখো একদম ইজি একটা প্রবলেম, এখানে বলেছে sin 65 ডিগ্রি প্লাস cos 65 ডিগ্রি, এটার মান কত। দেখো এটা রিসেন্টলি একবার এসেছে এবং অনেক আগে একবার এসেছিল। তাহলে এই প্রবলেমটা বা এরকম সিমিলার প্রবলেম কিভাবে সলভ করব আমরা জানি। দেখো
আমরা কিন্তু একই ধরনের ত্রিকোণমিতিক অনুপাত হয় সাইন সাইন যোগফল পারি, নাহলে সাইন সাইন বিয়োগফল পারি, অথবা কস কস যোগফল পারি, অথবা কস কস বিয়োগফল পারি, কিন্তু কজ আর সাইন মিক্স অবস্থায় যোগফল বা বিয়োগফল কিন্তু পারি না। কাজে এই প্রবলেমটা সলভের জন্য প্রথমে আমাদেরকে করতে হবে কি, প্রথমে দুইটাকেই সাইনে পরিণত করতে হবে অথবা দুইটাকেই কজে পরিণত করতে হবে। তাহলে এখন আমরা এটা দেখো এখানে পেলাম সাইন 65 ডিগ্রি প্লাস কস, এটাকে আমি 65 ডিগ্রিকে 90 ডিগ্রি মাইনাস 25 ডিগ্রি কিন্তু লেখা যায়। 90 থেকে 25 মাইনাস করলে আমরা 65 পাই। ঠিক আছে, তাহলে এটাকে দেখো, এটাকে আমরা লিখতে পারি সাইন 65 ডিগ্রি প্লাস সাইন 25 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে দেখো একদম ইজি, সাইন সি প্লাস সাইন ডি এর সূত্র 2 সাইন সি প্লাস ডি বাই 2। তাহলে এই দুটো যোগ করলে 65 আর 25 যোগ করলে হয় 90, 90 এর অর্ধেক হচ্ছে 45 ডিগ্রি। ঠিক আছে, ইনটু কস। আচ্ছা, তাহলে এবার কি cos c মাইনাস d বাই 2, c মাইনাস d বাই 2 মানে 65 থেকে 25 মাইনাস করলে হয় 30, 30 কে 2 দিয়ে ভাগ করলে হয় 65 থেকে 25 মাইনাস করলে হয় 40, 40 কে 2 দিয়ে ভাগ করলে হয় 20 ডিগ্রি। শেষ। তাহলে এখন আমরা জানি হচ্ছে sin 45 ডিগ্রির ভ্যালু 1/√2, তাহলে 1/√2 cos of 20 ডিগ্রি। তাহলে এটা কাটাকাটি করলে দেখো 2 আর √2 কাটাকাটি করলে হয় শুধু √2 cos 20 ডিগ্রি। এই যে √2 cos 20 ডিগ্রি, অর্থাৎ আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি। তাহলে দেখো আমরা হচ্ছে শুধুমাত্র একবার খুব সহজেই, এটা কিন্তু একদম 20 সেকেন্ডের মধ্যে তুমি হিসাবটা করে ফেলতে পারবে যদি তোমাদের হচ্ছে এই সূত্রটা sin c প্লাস sin d সূত্রটা একদম মনে থাকে ভালো মতো। ঠিক আছে, তাহলে এটা গেল আমাদের এই সমস্যার সমাধান। এবার চলো পরবর্তী সমস্যায় চলে যাই। পরবর্তী সমস্যাও কিন্তু সিমিলার টাইপের। ঠিক আছে, এই সমস্যায় বলেছে যে sin 15 ডিগ্রি প্লাস sin 75 ডিগ্রি প্লাস sin 15 ডিগ্রি ভাগ sin 75 ডিগ্রি মাইনাস sin 15 ডিগ্রি, এটার মান কত? তাহলে আমি এই ভগ্নাংশ চিহ্নটা দিয়ে সাথে সাথে আমরা ফার্স্টে কি sin c, উপরে হচ্ছে sin c প্লাস sin d, নিচে হচ্ছে sin c মাইনাস sin d, এটা সূত্র বসায় দেব। ঠিক আছে, তাহলে দেখো এটা কিন্তু এই অঙ্কটা একই অঙ্ক কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় দুইবার, আবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় একবার এসেছে। ঠিক আছে, তাহলে দেখো এটা যদি আমি পড়ি sin c প্লাস sin d 2 sin c প্লাস d বাই 2, তাহলে 75 আর 15 যোগ করলে হয় 90, 90 কে 2 দিয়ে ভাগ করলে হয় 45 ডিগ্রি। ঠিক আছে, ইনটু cos c মাইনাস d বাই 2, তাহলে 75 থেকে 15 বিয়োগ করলে হয় 60, 60 কে 2 দিয়ে ভাগ করলে হয় 30 ডিগ্রি। ঠিক আছে, এখানে 30 বসিয়ে দিলাম। তারপর নিচে হবে 2। এখন দেখো sin c মাইনাস sin d, sin c মাইনাস sin d সূত্র হচ্ছে 2 cos, তাহলে cos c প্লাস d বাই 2, তাহলে 75 আর 15 90, 90 কে 2 দিয়ে ভাগ করলে হয় 45, ইনটু sin c মাইনাস d বাই 2, 75 থেকে 15 বিয়োগ করলে হয় 60, 60 কে 2 দিয়ে ভাগ করলে হয় 30 ডিগ্রি। শেষ। এখন জাস্ট আমরা এই 2 কাটা এখানে ভ্যালুগুলো বসাবো। এটার ভ্যালু 1/√2, cos 30 এর ভ্যালু √3/2, আর cos 45 এর ভ্যালু 1/√2, আর sin 30 এর ভ্যালু হাফ। তাহলে এটা কাটা থাকলো কত? √3 এই 2 কাটা শুধু √3 থাকে। ঠিক আছে, শেষ। এই √3 হচ্ছে অ্যান্সার, তাই আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন এ। শেষ। তাহলে দেখো এই প্রশ্নটাও কিন্তু দেখো সলভ হয়ে যাবে 20 সেকেন্ডের মধ্যে যদি তুমি জাস্ট sin c প্লাস sin d এবং sin c মাইনাস sin d এই দুটো সূত্র জানো। ঠিক আছে, আচ্ছা তারপর দেখো এটা তো হচ্ছে তোমাদের জন্য একটা কুইজ। কুইজ মানে কি, তোমরা এখন খাতা কলম বের করো এই ক্লাস চলাকালীন সময়, দিয়ে আমি যখন বলবো ভিডিও পজ করতে, তখন ভিডিও পজ করে ঝটপট 30 সেকেন্ডের মধ্যে এটার অ্যান্সারটা তোমরা হচ্ছে খাতায় নির্ণয় করে বলবে যে কোন অপশনটা আমাদের উত্তর। ঠিক আছে, তাহলে এখনই ভিডিওটা পজ করে খাতা কলমে হিসাবটা করে ফেলো। আশা করি তোমরা হচ্ছে এই প্রশ্নের সলভটা করে ফেলেছো এবং এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন বি, tan 18 ডিগ্রি। কিভাবে আসে দেখো, আমরা একটু ক্যালকুলেশন করি। তাহলে দেখো উপরে cos c minus cos d, তাহলে cos c minus cos d হচ্ছে 2 sin c plus d by 2, তাহলে c হচ্ছে 27 ডিগ্রি, d হচ্ছে 63 ডিগ্রি। 27 আর 63 যোগ করলে হয় 90, 90 কে 2 দিয়ে ভাগ করলে হয় 45 ডিগ্রি। ঠিক আছে, ইনটু sin d minus c by 2। ঠিক আছে, d minus c মানে কি, এই যে এই 63 থেকে 27 বিয়োগ করতে হবে। 63 থেকে 27 বিয়োগ কত? এখানে হবে 6 আর থেকে 3 36। ঠিক আছে, তাহলে এখানে হবে sin 36 ডিগ্রি। আচ্ছা 36 ডিগ্রি তো অর্ধেক হবে মানে 18 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এখানে এই যে আমরা 18 ডিগ্রি লিখে দিলাম। আবার নিচে দেখো cos c plus cos d, cos c plus cos d মানে 2 cos c plus d by 2 করলে হয় 45 ডিগ্রি, ইনটু cos c minus d by 2, এটা করলেও হয় 18 ডিগ্রি। শেষ। তাহলে এটা কাটা 2 কাটা, তাহলে দেখো sin আর cos, sin 18 ডিগ্রি বাই cos 18 ডিগ্রি মানে tan 18 ডিগ্রি। শেষ। এটাই হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর। আচ্ছা এবার দেখো পরবর্তী প্রশ্নটায় চলে যাই।
এখানে জিজ্ঞেস করেছে যে সাইন এ মাইনাস 30 ডিগ্রি প্লাস সাইন 150 ডিগ্রি প্লাস এ, এই দুইটা অনুপাতের মান কত। এটাও একটা সাইন সি প্লাস সাইন ডিরই কিন্তু সরাসরি সাইন সি প্লাস সাইন ডিরই একটা প্রবলেম। ঠিক আছে, তাহলে আমি সাইন সি প্লাস সাইন ডির সূত্র কি, 2 সাইন সি প্লাস ডি বাই 2, তাহলে সি হচ্ছে এ মাইনাস 30 ডিগ্রি প্লাস ডি হচ্ছে 150 ডিগ্রি প্লাস এ, ঠিক আছে, ডিভাইডেড বাই 2, এটা ইন্টু কস সি মাইনাস ডি বাই 2, তাহলে এ মাইনাস 30 ডিগ্রি মাইনাস 150 ডিগ্রি মাইনাস এ ডিভাইডেড বাই 2, এইটা। ঠিক আছে, তাহলে এখন এটার অ্যান্সার হয় 2 সাইন এ আর এ যোগ করলে হয় টুয়াইস এ। তারপরে দেখো এখানে হচ্ছে 30 ডিগ্রি আর 150 যোগ করলে এখানে মাইনাস 30 আছে, তাহলে হয় 120 ডিগ্রি। ঠিক আছে, 120 ডিগ্রি বাই 2, আর এখানে থাকলো দেখো কজ অফ এ এ কাটা মাইনাস 30 মাইনাস 150 হয় মাইনাস 180। ঠিক আছে, তাহলে মাইনাস 180 বাই 2 হচ্ছে মাইনাস 90 ডিগ্রি। এখন কজ অফ মাইনাস থিটা মানে মাইনাস কস থিটা, কজ অফ মাইনাস থিটা মানে শুধু কস থিটা, মানে কজ অফ 90 ডিগ্রি, তাহলে কজ অফ 90 এর ভ্যালু 0, তাহলে পুরো জিনিসটার ভ্যালু আসলে দাঁড়ায় 0, তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে 0। শেষ। তাহলে দেখো আমরা দুই লাইন শুধুমাত্র হিসাব করে একটা অনুপাত কিন্তু cos 90 ডিগ্রি বা 0 পেয়ে গেলাম, অর্থাৎ পুরো গুণফলটাই আমার হচ্ছে 0। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2016-17 সালের একটি প্রশ্ন। আচ্ছা, এখন দেখো আমরা হচ্ছে পরবর্তী ওই প্রশ্ন, এইবার নেক্সট এক্সারসাইজে চলে যাই। এখন হচ্ছে আমরা গুণিতক কোণের ত্রিকোণমিতিক অনুপাত বের করব। আচ্ছা, আমরা এলিমেন্টারি সূত্রগুলোতে এই যে এই দুটো সূত্র sin a প্লাস বি এবং cos a প্লাস বি সূত্র দুটো দেখেছিলাম। এখন এখানে যদি আমরা b সমান a, অর্থাৎ a আর b একই কোণ এটা ধরি, তাহলে কিন্তু আমরা নতুন নতুন কিছু সূত্র পাবো। যেমন এই sin a প্লাস বি, এটা সূত্রে দেখো এই b এর জায়গায় a বসালে হবে sin টয়েস a, sin টয়েস a মানে sin a cos a প্লাস sin cos a sin a, অর্থাৎ দুইটা sin a cos a যোগ করব। ঠিক আছে, মানে 2 sin টয়েস a মানে 2 sin a cos a। একইভাবে এইখানেও a আর b যদি বসাই, b এর জায়গায় a বসাই, তাহলে দেখো এখানে হয় কি cos a into cos a মানে cos স্কয়ার a মাইনাস sin a into sin a মানে sin স্কয়ার a, তাহলে cos টয়েস এর সূত্র হচ্ছে cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। এখন এই দুটো সূত্রের সাহায্যে কিন্তু আমরা বলতে পারি যে এখানে যদি আমরা হচ্ছে দেখি, এখানে এই দুটো সূত্রের সাহায্যে আমরা লিখতে পারি 2 cos স্কয়ার a সমান, মানে এই যে এখানে আমরা sin স্কয়ার এর জায়গায় এই যে cos টয়েস a, এটার ভ্যালু হচ্ছে cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। এখন আমি সূত্রে সাইন রাখতে চাই না, এখন সাইন মানে 1 মাইনাস cos স্কয়ার। ঠিক আছে, তাহলে cos স্কয়ার a মাইনাস 1 মাইনাস cos স্কয়ার a, এটা দিলে দেখো এটার ভ্যালু আসে 2 cos স্কয়ার a মাইনাস 1, তাহলে 2 cos স্কয়ার a এটার ভ্যালু হচ্ছে 1 প্লাস cos টুয়াইস a। একইভাবে আমরা এই cosটাকে যদি 1 মাইনাস sin স্কয়ার a দিয়ে রিপ্লেস করি, তাহলে 2 sin স্কয়ার a পাবো 1 মাইনাস cos টুয়াইস a। এই দুটি সূত্র কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এছাড়াও গুণিতক কোণের ত্রিকোণমিতিক অনুপাতের আরো কিছু সূত্র আছে, যেমন হচ্ছে ধরো এই sin টয়েস এর সূত্রের আরেকটা ফরম্যাট, এটাকে যদি তুমি tan cos স্কয়ার a দিয়ে ভাগ করো, মানে এটাকে cos স্কয়ার a দিয়ে ভাগ করে আবার গুণ করো, তাহলে কিন্তু আমরা কিন্তু এই যে হচ্ছে tan এর সাহায্যে এই ফর্মুলাটা পাই। sin টয়েস এর tan এর সাহায্যে হচ্ছে 2 tan a ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার a। আচ্ছা, আর cos স্কয়ার a এটাকেও যদি আমরা দেখো হচ্ছে cos স্কয়ার a দিয়ে ভাগ করে আবার গুণ করি, তাহলে হচ্ছে এটা 1 মাইনাস tan স্কয়ার a বাই 1 প্লাস tan স্কয়ার a চলে আসে tan এর সাহায্যে। ঠিক আছে, আচ্ছা এই ভাগটাই আমরা একটু দেখাই। ঠিক আছে, এই যে 2 sin a cos a, এটা আছে হচ্ছে sin টয়েস এর ভ্যালু। এখন এটাকে আমরা করব কি, cos স্কয়ার a দিয়ে ভাগ করব আবার গুণ করব, তাহলে তো আমার মোট অনুপাতের ভ্যালু একই থাকছে। তাহলে এখন দেখো এটাকে আমরা লিখতে পারি, দেখো একটা cos cos কাটা গেলে একটা নিচে শুধু cos আসবে, তাহলে উপরে থাকলো 2 tan a, আর cos স্কয়ার a মানে 1 বাই sec স্কয়ার a, এটা আমরা লিখতে পারি। আর sec স্কয়ার কে আবার tan এর সাহায্যে লেখা যায় হচ্ছে 1 প্লাস tan স্কয়ার a। তাহলে দেখো এভাবে আমরা হচ্ছে এই সূত্রটা পেয়ে থাকি। একইভাবে আমরা যদি cos স্কয়ার a তে ভাগ করে আবার গুণ করি, তখন এই cos টয়েস এর এই tan এর ফরম্যাটটাও কিন্তু পাবো। আর আমাদের যে হচ্ছে tan এর যে tan a প্লাস b এর সূত্রটা ছিল, tan a প্লাস b সমান হচ্ছে tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a tan b। এই সূত্র যদি আমি b সমান a বসাই, তাহলে দেখো হবে কি tan টয়েস a সমান tan a প্লাস tan a মানে 2 tan a ডিভাইডেড বাই 1 মাইনাস tan a, আর tan a গুণ করলে হয় tan স্কয়ার a। শেষ। তাহলে দেখো
সাইন টয়েজে আর টেন টয়েজে এই সূত্রের মধ্যে পার্থক্য হচ্ছে শুধুমাত্র সাইনের ক্ষেত্রে নিচে হয় প্লাস, টেনের ক্ষেত্রে নিচে হয় মাইনাস। এই এই যে পার্থক্যটা, এই পার্থক্যটা কিন্তু মনে না থাকলে আমাদের অনেক সময় কিন্তু সূত্র প্রয়োগে ভুল হতে পারে। তাহলে আশা করি এই গুণিতক করে ত্রিকোণমিতিক অনুপাতের এই সূত্রগুলো তোমাদের এখন মেমোরাইজ হয়ে গেছে। তাহলে চলো এখন এই সূত্রগুলোর উপর ভিত্তি করে আমরা কিছু গাণিতিক সমস্যা দেখব। তার আগে দেখেন জানিয়ে নিই, এই যেমন টয়েজের সূত্র আমরা ডেরাইভ করেছি, একই রকম ভাবে আমরা থ্রাইজের সূত্র কিন্তু ডেরাইভ করতে পারবো। কিভাবে? আমরা ওই যে সাইন এ প্লাস বি এর ফর্মুলা জানি, ওখানে বি সমান যদি টয়েজে বসাই তাহলে এ আর টয়েজে যোগ করলে থ্রাইজে হয়ে যায়। তাহলে সাইন থ্রাইজের সূত্র হচ্ছে 3 sin a minus 4 sin cube a, আর cos থ্রাইজের সূত্র হচ্ছে 4 cos cube a minus 3 cos a। এই দুটো সূত্র বিশেষ গুরুত্বপূর্ণ কেন? এই দুটো সূত্রের সাহায্যে কিন্তু আমরা শুধুমাত্র sin কিউব এর মান কত এটাও বের করতে পারি, শুধুমাত্র cos কিউব এর মান কত এটাও কিন্তু আমরা শুধু cos a আর sin এর মাধ্যমে বের করতে পারি। দেখো এই সূত্র থেকে sin কিউব এর ভ্যালু আসে 1/4 3 sin a মাইনাস সাইন থ্রাইজে, আর এখান থেকে আসে হচ্ছে 1/4, এই যে এখানে আমরা এটা এইদিকে রাখি, এটা ওইদিকে নিয়ে যাই, তাহলে 3 cos a প্লাস cos of থ্রাইজে শেষ। তাহলে এই সূত্র দুইটা কিন্তু আমাদের একটু মেমোরাইজে রাখতে হবে, বা আমাদের এই মেন সূত্রটা মনে রাখলে আমরা ঝটপট 1 সেকেন্ডে ক্যালকুলেশন করে কিন্তু এই সূত্রটা বের করতে পারি। ঠিক আছে, তাহলে এটা গেল। আর একই রকম ভাবে আমরা যদি tan a প্লাস b এই সূত্রটাতে b সমান টয়েজে বসাই, তখন কিন্তু আমরা tan থ্রাইজের সূত্র পেয়ে যাব, এবং tan থ্রাইজে হচ্ছে 3 tan a minus tan cube a ডিভাইডেড বাই 1 minus 3 tan square a, এটা ফলো করবে। আচ্ছা, তাহলে আমরা এখন এই সূত্রগুলোর উপর ভিত্তি করে কিছু গাণিতিক সমস্যা দেখি। দেখো এখানে কিন্তু একদম বলেছে যে নিচের কোনটি cos a বা sin a এর বহুপদী রূপে cos of thrice কে প্রকাশ করে, অর্থাৎ সরাসরি cos thrice এর সূত্র কোনটা এটা আমাদের জিজ্ঞেস করেছে। এখন আমরা জানি এই যে কিছুক্ষণ আগে দেখেছি cos thrice সমান হচ্ছে cos thrice এর ক্ষেত্রে প্রথমেই cos কিউবটা চলে আসে, 4 cos cube a minus 3 cos a এটা। তাহলে দেখো এই যে 4 cos cube a minus 3 cos a, এটা a নাম্বার অপশন, তাই a নাম্বার অপশন এটাই হচ্ছে আমাদের উত্তর। দেখো এখানে প্রশ্নটা কিন্তু অনেক সহজ, এই সহজ প্রশ্নটাই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখো দুইবার এসেছে, একটা 2000-2001 শিক্ষাবর্ষে, আরেকবার হচ্ছে 2002-2003 শিক্ষাবর্ষে কিন্তু সরাসরি এরকম সূত্রের প্রশ্ন এসে গিয়েছে। আচ্ছা, আবার দেখো একই রকম ভাবে সিমিলার কোশ্চেন আবার 2001, 2 এবং 3, 4 এর বারও এসেছে, পর পর একবার cos thrice এর সূত্র আর একবার sin thrice এর সূত্র, পরের বার আবার cos thrice এর সূত্র, তারপরের বার আবারও sin thrice এর সূত্র কিন্তু পরীক্ষায় এসেছে। এখন দেখো আমরা জানি sin thrice এর সূত্র কি, sin thrice এর মানে হচ্ছে প্রথমেই 3 sin a তারপরে -4 sin cube a। ঠিক আছে, তাহলে এই যে 3 sin a minus 4 sin cube a এটা হচ্ছে সি নাম্বার অপশন, এই সি নাম্বার অপশনই হচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, তাহলে আমাদের এই প্রশ্ন সলভ হয়ে গেল। এবার আসো আমরা হচ্ছে আরেকটা প্রশ্ন সলভ করি। এখানে বলেছে cot a minus tan a এটার মান কত বের করতে হবে। তাহলে দেখো এখন এটাকে বের করার জন্য সরাসরি আমাদের কোনো প্রসেস নাই, একটাই আছে, সেটা হচ্ছে সবকিছুকে sin cos এ নিয়ে যেতে হবে। এখন দেখো sin cos এ যদি আমি নিয়ে যাই তাহলে cot a মানে হচ্ছে cos a বাই sin a, ঠিক আছে, মাইনাস tan a মানে হচ্ছে আবার sin a বাই cos a। এখন এখানে আমরা লসাগু শিখলাম, হচ্ছে লসাগু হয় sin a cos a, তাহলে এখানে আসলো হচ্ছে cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a গুণ দিলে। ঠিক আছে, তাহলে এখন এখানে দেখো এখানে চলে আসে cos twice a, আর নিচে আমরা যদি একটা উপরে 2 নিয়ে নিচেও একটা 2 নিই তাহলে হয় 2 sin a cos a, এবং 2 sin a cos এর ভ্যালু হচ্ছে আমরা জানি sin twice a, তাহলে 2 cos twice a বাই sin twice a, এটা পেলে আমরা লিখতে পারি 2 cot twice a। তাহলে 2 cot twice a, এই যে বি নাম্বার অপশন, এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, তাহলে দেখো আমাদের এই সঠিক উত্তরটা আমরা পেয়ে গেলাম। এখানে শুধুমাত্র মনে রাখতে হবে আমাদের কিন্তু এই যে cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a সমান যে cos twice a এই সূত্রটা, আর sin a cos a থাকলে একটা উপরে 2 নিয়ে আবার নিচে 2 নিলাম, একই থাকলো অ্যান্সার। তাহলে 2 sin a cos a মানে sin twice a এখানে সূত্র, মানে একদম সরাসরি সূত্র জানলে আমরা সেই সূত্রগুলোকে ব্যবহার করে এই গাণিতিক সমস্যার সমাধান করে ফেলতে পারি। আচ্ছা, তারপরে দেখো এবার আসো আমাদের পরবর্তী এক্সারসাইজটাতে। পরবর্তী এক্সারসাইজ হচ্ছে সহগুণিতক করে ত্রিকোণমিতিক অনুপাত। এখন এই সহগুণিতকের ক্ষেত্রে কিছুই না,
গুণিতক ত্রিকোণমিতিক কোণের ক্ষেত্রে ত্রিকোণমিতিক অনুপাতের যে সূত্রগুলা, ওখানেই তুমি জাস্ট মনে করো টয়েস এর জায়গায় যদি শুধু a লিখি, তাহলে শুধু a যেখানে ছিল সেখানে a/2 চলে আসবে, অর্থাৎ কোণটা অর্ধেক হয়ে যাবে। যেমন দেখো এখানে sin টয়েস এ হলে 2 sin a cos a, অর্থাৎ যে কোণটা থাকে তা অর্ধেক হয়ে যায়। তারপর 2 tan a বাই 1 plus tan স্কয়ার a, যে কোণটা থাকে তার অর্ধেক হয়ে যায়। একই রকম ভাবে আমরা যদি বলি শুধু sin এর ভ্যালু কত, সেটা হচ্ছে 2 sin a/2 cos a/2, অর্থাৎ এই কোণটা অর্ধেক হয়ে গেল। তারপর একই ভাবে cos টয়েস এর ভ্যালু cos স্কয়ার a/2 মাইনাস sin স্কয়ার a/2, অর্থাৎ অর্ধেক হয়ে গেল। তারপর হচ্ছে 2 cos স্কয়ার a/2 হচ্ছে 1 plus cos a, কারণ হচ্ছে অর্ধেক হয়ে গেল কোণগুলা। ঠিক আছে, মানে এখানে যেমন দেখো এখানে হচ্ছে 2 cos স্কয়ার a sin স্কয়ার a থাকলে কোণটা ডাবল হয়ে যায়, একই রকম ভাবে cos স্কয়ার a/2 sin স্কয়ার a/2 থাকলে কোণটা ডাবল হয়ে যায়, a হয়ে গেল। ঠিক আছে, তাহলে আশা করি সহগুণিতক কোণের ত্রিকোণমিতিক অনুপাতগুলো তোমাদের মনে থাকবে। আচ্ছা, তাহলে এখন দেখি যে চলো এই সমস্যাটার সমাধান কিভাবে করতে পারি আমরা। এখন এখানে আমাদের শুধু cos a এটার ভ্যালু দিয়ে দিয়েছে। এখন cos a ভ্যালু এটা, তাহলে 1 plus tan স্কয়ার a ডিভাইডেড বাই 1 minus tan স্কয়ার a, এটার মান কত আমাদেরকে নির্ণয় করতে হবে। এখন দেখো আমরা জানি 1 minus tan স্কয়ার a বাই 1 plus tan স্কয়ার a, ঠিক আছে, এটার ভ্যালু হচ্ছে cos of twice a। এখন এটাকে যদি আমি উল্টিয়ে দিই, তাহলে আমরা এখন এটা পেলাম কি আসলে 1 by cos twice a। ঠিক আছে, তাহলে 1 by cos twice a আছে। আবার আমরা জানি cos twice এর ভ্যালু হচ্ছে 2 cos স্কয়ার a minus 1, আমাদের শুধু cos এর ভ্যালু দেওয়া আছে। ঠিক আছে, এখান থেকে পেয়ে গেলাম। তাহলে আমরা এই জিনিসটার ভ্যালু কত পাই, 1 by 2 ইন্টু এই যে cos এর হোল স্কয়ার, তাহলে এটা হবে 16/25 মাইনাস 1। ঠিক আছে, শেষ। তাহলে এটাকে যদি এখন ক্যালকুলেশন করি, এটা হয় 32, তাহলে 1/32 মাইনাস 25/25, 25টা উপরে উঠে যাবে, তাহলে থাকবে হচ্ছে 25 বাই, এখানে থাকবে 32 থেকে 25 মাইনাস করলে থাকে 7, তাহলে 25/7, এই যে সি নাম্বার অপশন 25/7, এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, তাহলে দেখো এখানেও কিন্তু আমাদের এই প্রবলেমটা সলভ করার জন্য আমাদের শুধুমাত্র সহগুণিতক কোণের ত্রিকোণমিতিক অনুপাত কেমন হবে এই আইডিয়াটাই কাজে লাগছে। আমরা জানি cos twice a, এটার সূত্র হচ্ছে 1 minus tan স্কয়ার a বাই 1 plus tan স্কয়ার a। এই সূত্রটা জানি, কিন্তু আমাদের প্রশ্নে এই সূত্রটার উল্টাটা দেওয়া আছে, অর্থাৎ 1 by cos twice a দেওয়া আছে। আবার cos twice এর সমান জানি আমরা cos এর সাহায্যে cos twice a কে প্রকাশ করলে হয় 2 cos স্কয়ার a minus 1। ঠিক আছে, যেটা আমরা ক্যালকুলেশন করে দেখিয়েছি। তারপরে আমরা জাস্ট এখানে cos এর ভ্যালুটা বসিয়ে দিলাম, দিয়ে ক্যালকুলেশন করে আমরা আমাদের সঠিক উত্তরটা পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে দেখো সূত্র জানা থাকলে কিন্তু অঙ্কের সলভ বা সলিউশন প্রসেসটা অনেক ইজি হয়ে যায়। আচ্ছা, তারপরে দেখি এখন সিমিলার টাইপের আরেকটা প্রবলেম। এখানে বলেছে 1 minus tan 45 ডিগ্রি মাইনাস থিটা বাই 1 plus tan স্কয়ার 45 ডিগ্রি মাইনাস থিটা, এটার ভ্যালু কত এটা বের করতে হবে। এখানে থিটার জায়গায় 45 ডিগ্রি মাইনাস থিটাটা পুরাটাকে এখন আমরা থিটা যদি ভাবি, পুরাটাকেই হচ্ছে আমরা থিটা ভাবি, তাহলে এখানে আছে 1 minus tan স্কয়ার থিটা বাই 1 plus tan স্কয়ার থিটা। এখন এই থিটার ভ্যালু হচ্ছে 45 ডিগ্রি মাইনাস থিটা। এখন এটা আমরা জানি হচ্ছে cos twice এর বা twice থিটার সূত্র। তাহলে এখানে যদি আমরা থিটাটা বসিয়ে দিই 2 into 45 ডিগ্রি মাইনাস থিটা। ঠিক আছে, তাহলে 45 ডিগ্রি মাইনাস থিটা মানে কি 90 ডিগ্রি মাইনাস থিটা। এখন 90 ডিগ্রি মাইনাস 2 থিটা। এখন দেখো cos of 90 ডিগ্রি মাইনাস 2 থিটা মানে sin of 2 থিটা শুধু। ঠিক আছে, এই যে 90 ডিগ্রি মাইনাস 2 থিটা, এটা প্রথম চতুর্ভাগের কোণ, প্রথম চতুর্ভাগে sin পজিটিভ হয়, তাহলে এখানে এই যে sin 2 থিটা, এই যে sin 2 থিটা হচ্ছে বি নাম্বার অপশন, এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, তাহলে দেখো এখানেও কিন্তু এই প্রশ্নের সলভ আমরা শুধুমাত্র সহগুণিতক কোণের ত্রিকোণমিতিক অনুপাতের সূত্র জানার ফলেই আমরা নির্ণয় করে ফেলতে পারব। এবার আসো হচ্ছে আমরা খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেনের অ্যান্সার দিই। আমরা তো সবসময় এই সাইন কস ট্যান এই যে কোণগুলার এই ত্রিকোণমিতিক অনুপাতগুলোর বিভিন্ন কোণের জন্য মান, এগুলাকে আমরা সবসময় আদর্শ কোণের মানগুলাকে ব্যবহার করে আসছি। যেমন 0 ডিগ্রি, এটা আমরা ষষ্ঠ অধ্যায়ের অ্যাডমিশন ক্লাসে আমরা দেখেছি ইতিমধ্যে যে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, তারপর 45 ডিগ্রি, তারপর 60 ডিগ্রি, 90 ডিগ্রি, 180 ডিগ্রি, এই আদর্শ কোণগুলোর ত্রিকোণমিতিক অনুপাতের ভ্যালু আমরা জানি। এবার আমাদের কাছে একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন দিয়েছে যে cos অফ 75 ডিগ্রির ভ্যালু কত, এটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে 75 ডিগ্রি তো তোমার কোনো আদর্শ কোণের মধ্যে পড়ে না, তাহলে এটা কিভাবে বের করতে হবে? এটাকে বের করার খুব সহজ একটা উপায় আছে, সেটা হচ্ছে দেখো 75 কে ভাঙলে কিন্তু আমরা পাই 45 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, এটা কিন্তু আমরা পাই। ঠিক আছে, 45 প্লাস 30,
এটা হচ্ছে 75। তাহলে এটাকে আমরা কজ অফ এ প্লাস বি হিসেবে যদি ট্রিট করি, দেখো 45 ডিগ্রিও একটা আদর্শ কোণ, 30 ডিগ্রিও একটা আদর্শ কোণ। তাহলে এটাকে যদি আমি ওভাবে ট্রিট করি তাহলে হবে কি, এটাকে লিখতে হবে কজ এ কজ বি। তাহলে কজ 45 ডিগ্রি কজ 30 ডিগ্রি, তারপর মাঝখানে প্লাস থাকলে এখানে হয় মাইনাস সাইন এ সাইন বি। তাহলে সাইন 45 ডিগ্রি সাইন 30 ডিগ্রি। ঠিক আছে, শেষ। এখন আমি যেহেতু এখানে আদর্শ কোণ 45 ডিগ্রি আর 30 ডিগ্রি, আমরা কিন্তু এই ত্রিকোণমিতিক রেশিওগুলোর মান জানি। cos 45 এর ভ্যালু 1/√2, cos 30 এর ভ্যালু হচ্ছে √3/2। ঠিক আছে, তারপরে মাইনাস এখানে sin 45 এর ভ্যালু 1/√2 আর sin 30 এর ভ্যালু হচ্ছে হাফ। এটা চলে আসলো। তাহলে এখানে ভগ্নাংশ দেখো, লসাগু হয় 2√2, এখানে হয় √3 - 1। ঠিক আছে, তাহলে দেখো আমাদের এই যে √3 - 1 এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাই আমরা সঠিক উত্তরটা পেয়ে গেলাম অপশন ডি। ঠিক আছে, তাহলে দেখো cos 75 ডিগ্রির ভ্যালু যদি এটা হয়, আমরা জানি cos 75 ডিগ্রি মানে হচ্ছে cos অফ 90 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি। আবার এভাবে কিন্তু আমি বলতে পারি। এখন দেখো 90 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি মানে কি, 90 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি মানে cos অফ 75 ডিগ্রি। এখন cos 90 মাইনাস 15 মানে sin 15 ডিগ্রি। ঠিক আছে, তাহলে cos 75 ডিগ্রি আর sin 15 ডিগ্রি এই দুইটার ভ্যালুই হচ্ছে √3 - 1/2√2। এটা তাহলে আশা করি এটা কিন্তু আমাদের মনে থাকবে। এবার আসো আমরা হচ্ছে ত্রিকোণমিতিক পরের অধ্যায়টার বিষয়ে আলোচনা করি। এই অধ্যায়টার কিন্তু হচ্ছে নৈবতিক প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই অধ্যায় থেকে অনেক কম এসেছে। ঠিক আছে, কিন্তু তাও আমরা কেন এই অধ্যায়টা গুরুত্ব দিয়ে আলোচনা করব, এটার কারণ হচ্ছে এখন যেহেতু ক ইউনিটে কিছু লিখিত প্রশ্ন মাঝে মাঝে চলে আসে, লিখিত প্রশ্ন দেয় কিছু প্রশ্ন। এই লিখিত প্রশ্নে কিন্তু অনেক সময় হতে পারে যে এই অধ্যায়টা, এই ত্রিকোণমিতির কিন্তু এই ত্রিকোণমিতিক অভেদাবলীর যে অধ্যায়টা বা অনুশীলনীটা, এই অনুশীলনীটা থেকে কিন্তু লিখিত অঙ্ক আসার চান্স অনেক বেশি। কারণ এখানে সব অঙ্কগুলো একই প্রসেসে আমাদেরকে এই পর্যন্ত আমরা ত্রিকোণমিতির যতগুলো সূত্র জেনেছি সেই সূত্রগুলোকে ব্যবহার করেই কিন্তু শুধুমাত্র এবিসি এই তিনটা কোণ যে একটা ত্রিভুজের অংশ, এটা কনসিডার করে আমাদের এই অঙ্কগুলোতে ব্যবহার করতে হয়। ঠিক আছে, যেমন a প্লাস বি প্লাস সি হচ্ছে একটা ত্রিভুজের সবসময় তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি বা পাই হবে। তাহলে এখন এখান থেকে ধরো শুধু a প্লাস বি নিলে এটা আমরা পাবো a প্লাস বির ভ্যালু পাই মাইনাস সি বসিয়ে দিয়ে আমরা অনেক হিসাব করতে পারি। ঠিক আছে, আচ্ছা তাহলে আবার অনেক সময় কিন্তু এই তিনটা কোণ a প্লাস বি প্লাস সি এই তিনটা কোণের ভ্যালু হচ্ছে π/2 দিয়ে দেয় অনেক সময়। তখন a প্লাস বি এর জায়গায় আমাদেরকে π/2 মাইনাস সি এটা বসাতে হবে। ঠিক আছে, তাহলে আশা করি হচ্ছে এই অধ্যায়, চলো আমরা একটা প্র্যাকটিস অঙ্ক করি। এই প্র্যাকটিস অঙ্ক তোমাদের বইয়ের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোকে বারবার প্র্যাকটিস করলে এই অধ্যায়ের প্রিপারেশন কিন্তু হয়ে যাবে, মানে এই অনুশীলনীটা। এখন দেখো তাও এই অধ্যায় থেকে মাঝে মাঝে, যেমন এই যে 2010-11 সালে কিন্তু একটা প্রশ্ন চলে এসেছিল। ঠিক আছে, এই অঙ্কগুলোকে কিন্তু একইভাবে সলভ করতে হয়। ঠিক আছে, এখন দেখো এখানে হচ্ছে a প্লাস বি প্লাস সি সমান পাই দেওয়া আছে, তবে সাইন স্কোয়ার a/2 প্লাস সাইন স্কোয়ার b/2 প্লাস সাইন স্কোয়ার c/2 এটার মান কত বের করতে হবে। তাহলে এখন চলো আমরা এই অঙ্কটা সলভ করে দেখি এই চারটা অপশনের মধ্যে কোন অপশনটা হতে পারে। ঠিক আছে, তাহলে এটা জানলেই আছে আমাদের মোটামুটি একটা ধারণা হয়ে যাবে যে এখানে কোন অপশনটা আমাদের সঠিক। তাহলে এখন আমরা যেটা করি, এখানে এই অঙ্কগুলোর ক্ষেত্রে একটাই নিয়ম যে আমরা প্রথমে যত তিনটা টার্ম দেয়া থাকলে প্রথম দুইটা নিয়ে কাজ করতে হবে। তাহলে প্রথম দুইটা নিয়ে কাজ করি। এটা হচ্ছে 2, এখানে সাইন স্কোয়ার আছে, এখানে সাইন স্কোয়ার a/2 আর সাইন স্কোয়ার b/2 আছে। এখন আমরা তো সাইন স্কোয়ার যোগ করতে পারি না। এখন প্রথমে আমরা করব কি, ওই যে হাফ নিয়ে আমরা এই অঙ্কগুলোতে যেটা করি, একটা 2 নিব, 2 সাইন স্কোয়ার a/2 প্লাস 2 সাইন স্কোয়ার b/2 এটা বসিয়ে দিলাম। ঠিক আছে, আর তৃতীয় টার্মটা যা ছিল তাই রেখে দিব। ঠিক আছে, এখন এটা হাফ ইনটু এটা 2 sin স্কয়ার a/2 sin b/2, এটা হবে 1 মাইনাস cos টুয়াইজ এ মানে এই কোণটার দ্বিগুণ অর্থাৎ a। ঠিক আছে, প্লাস আবার 1 মাইনাস cos টুয়াইজ b মানে এখানে এই কোণটার দ্বিগুণ অর্থাৎ শুধু cos b হবে। ঠিক আছে, শেষ, এটা বসিয়ে দিলাম, প্লাস এখানে থাকলো sin স্কয়ার c/2। আচ্ছা, এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে 1 আর 1 যোগ করে হয় 2 হওয়ার পরে তারপর হচ্ছে এখানে আমরা মাইনাসটা কমন নিলে cos a প্লাস cos b, cos a প্লাস cos b এটার সূত্র যদি আমি cos a প্লাস cos b অনুসারে বসাই, 2 cos
a plus b by 2 a plus b by 2 into cos of a minus b by 2 এটা ডাইরেক্ট আমরা বসাই দিলাম ঠিক আছে এটা প্লাস এখানে থাকলো sin স্কয়ার c by 2 এখন যেটা হচ্ছে আমরা করব এটা যদি আমরা গুণ করে দিই হাফ আর 2 গুণ করলে হয় 1 মাইনাস এখানে হাফ আর 2 কাটাকাটি চলে যায় এখন এই cos a plus b এর জায়গায় এই যে আমরা ইতিমধ্যে বলেছি a plus b এর জায়গায় pi minus c বসাই দেব ঠিক আছে তাহলে এখানে আমরা বসালাম শুধু cos of pi minus c by 2 তারপর আবার cos a minus b by 2 আর এখানে থাকলো প্লাস sin স্কয়ার c by 2 ঠিক আছে এখন এই pi minus c by 2 এটাকে আমরা বলতে পারি pi by 2 minus c by 2 cos pi by 2 minus c by 2 অর্থাৎ হচ্ছে এটা হবে sin c by 2 ঠিক আছে তাহলে এখানে 1 মাইনাস এখানে যদি sin c by 2 আমরা লিখি দেখো এই sin c by 2 এখানেও sin c by 2 কমন আছে তাহলে এখন আমরা এখানে কমন নিয়ে শুধু এখানে cos of a minus b by 2 লিখবো আর এখানে মাইনাস কমন নেওয়ার কারণে এখানে একটা মাইনাস বসবে sin c by 2 এখন c এর ভ্যালু কত c এর ভ্যালু কিন্তু আবার দেখো pi minus a plus b লেখা যায় তাই দেখো এই pi minus a plus b এটাকে আবার 2 দিয়ে ভাগ করলে হয় হচ্ছে pi by 2 minus a plus b by 2 এখন এটা যদি আমরা হচ্ছে sin এর ভিতরে আছে ঠিক আছে sin of pi by 2 minus a plus b by 2 এটাকে আমরা লিখতে পারি cos of a plus b by 2 এভাবে কারণ sin of theta pi by 2 minus theta হচ্ছে শুধু cos theta এর সমান তাহলে এখানে আমরা একবারে লিখতে পারি cos of a plus b by 2 শেষ এখন আমরা যদি খুব সিম্পলি এখানে এটাকেও cos c minus cos d সূত্র বসাই তাহলে cos c minus cos d সূত্র হচ্ছে 2 sin c plus d by 2 তাহলে 2 sin c plus d by 2 মানে এই যে এটা c plus d হচ্ছে a plus b by 2 divided by 2 into sin d minus c by 2 মানে এই যে d a plus b by 2 minus a minus b by 2 divided by 2 শেষ এখন দেখো এখানে অ্যানসারটা কি হয় 1 minus sin c by 2 into 2 এখন দেখো এখানে আমরা কি পাই এখানে হচ্ছে a minus b by 2 plus a plus b by 2 এখানে কাটাকাটি যায় b b চলে যায় থাকে শুধু a আর a যোগ করলে হয় twice a by 2 হচ্ছে শুধু a ওই a টাকে আবার 2 দিয়ে ভাগ তাহলে হবে শুধু sin a by 2 একইভাবে এখান থেকে পাবো হচ্ছে sin b by 2 ঠিক আছে তাহলে আমাদের অ্যানসার কি 1 minus 2 sin a by 2 sin b by 2 sin c by 2 তাহলে এই যে a নাম্বার অপশন হচ্ছে আমাদের সঠিক উত্তর আচ্ছা তাহলে আমাদের এই প্রবলেমের সলভটা হয়ে গেল এখন এই প্রবলেমগুলো কিন্তু অবজেক্টিভ আকারে আসার চেয়ে এখনকার কোশ্চেন প্যাটার্নে যদি পরীক্ষার লিখিত পার্টটা আগামী অ্যাডমিশন টেস্টও থাকে তাহলে হচ্ছে কিন্তু এই ধরনের এই অনুশীলনের প্রবলেমগুলো কিন্তু গুরুত্বপূর্ণ ঠিক আছে আচ্ছা এবার চলো আমরা হচ্ছে আমাদের এই ত্রিকোণমিতি অধ্যায়ের সর্বশেষ যে অনুশীলনীটা ত্রিভুজের গুণাবলী এটা নিয়ে আলোচনা করি ত্রিভুজের গুণাবলী এই অধ্যায়ে কিন্তু আমাদের অনেকগুলো ত্রিকোণমিতিক বেসিক সূত্র আছে এই সূত্রগুলোকে কিন্তু আমাদের মেমোরাইজ করতে হবে এবং এগুলো কিন্তু একটা ছন্দের মতো কিন্তু আসে যেমন আমাদের হচ্ছে এই অধ্যায়ের প্রথম সূত্র হচ্ছে সাইন সূত্র এবং এই সাইন সূত্রে হচ্ছে দেখো এই ত্রিভুজের গুণাবলী অধ্যায়ে একটা ত্রিভুজ এবিসি হলে সেটার এ যে কৌণিক বিন্দুটা আছে এটার বিপরীত বাহুটা হচ্ছে ছোট হাতের এ দিয়ে এটা দৈর্ঘ্য নির্দেশ করে বি বিন্দুর বিপরীত বাহু হচ্ছে ছোট হাতের বি আর সি বিন্দুর বিপরীত বাহু হচ্ছে ছোট হাতের সি এভাবে তিনটা বাহুকে নির্দেশ করা হয় এখন ত্রিভুজের সাইন সূত্র বলে যে a বাই সাইন a অর্থাৎ a বাহু বাই a বাহুর যে বিপরীত কোণ সেই কোণের সাইন ইকুয়ালস টু b বাহু বাই b বাহুর বিপরীত কোণ যে b সেটার সাইন ইকুয়ালস টু c বাহু বাই c বাহুর বিপরীত কোণ c এটার সাইন এটার অনুপাত সমান এবং এই অনুপাত হচ্ছে টয়েস আর এর সমান এখানে আর হচ্ছে এই ত্রিভুজটার পরিবৃত্তের ব্যাসার্ধ এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে এই পরিবৃত্তটা কি পরিবৃত্ত হচ্ছে আমরা নবম দশম শ্রেণীতে কিন্তু পরিবৃত্ত সংক্রান্ত আমাদের একটা সম্পাদ্য ছিল যে আমাদের হচ্ছে একটা ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করতে হবে পরিবৃত্ত হচ্ছে এমন একটা বৃত্ত যে বৃত্তটা একটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু দিয়ে চলে যায় অর্থাৎ তিনটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু যে বৃত্তের উপর অবস্থিত তাকেই আমরা বলি ওই ত্রিভুজের পরিবৃত্ত এখন এই পরিবৃত্ত
ব্যাসার্ধকেই আমরা হচ্ছে এখানে এই আর দ্বারা, এই পরিবৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর দ্বারা নির্দেশিত। অর্থাৎ একটা ত্রিভুজের ক্ষেত্রে একটা বাহু বাই ওই বাহুর বিপরীত কোণের সাইন, এটার অনুপাতটা ওই ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধের দ্বিগুণ। আচ্ছা, তাহলে হচ্ছে এটা গেল সাইন সূত্র। তারপরে আসে হচ্ছে এই ত্রিগোণমিতির ত্রিভুজের কোসাইন সূত্র। কোসাইন সূত্রের ক্ষেত্রে আমরা এ বাহুর এ কোণের বিপরীত বাহু এ, বি কোণের বিপরীত বাহু বি এবং সি কোণের বিপরীত বাহু সি এটা ধরে নিই, এবং কোসাইন সূত্রের সাহায্যে আমরা এ বি সি তিনটা কোণেরই কোসাইনের ভ্যালু কত এটা বাহুর সাহায্যে নির্ণয় করতে পারি। এখন cos a এটার ভ্যালু হচ্ছে b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার বাই 2bc, অর্থাৎ যে কোণের cos তার বিপরীত বাহুর উপরে এই যে মাইনাস বসে আর বাকি দুইটা স্কয়ার করে যোগ হয়ে যায়, আর নিচে বাকি দুইটার গুণ হয়ে যায় 2 এর সাথে। একই দেখো, একই ছন্দ, এখানে b আছে তাই মাইনাস b স্কয়ার বসলো, এখানে cos c আছে তাই মাইনাস c স্কয়ার বসলো। এভাবে কিন্তু আমরা এই যে ছন্দ বা রিদমটা মনে রেখে সূত্রগুলোকে মেমোরাইজ করতে পারি। কোসাইন সূত্রের আরেকটা ফরম্যাট আছে। কোসাইন সূত্রের আরেকটা ফরম্যাট হচ্ছে a সমান b cos c প্লাস c cos b। ঠিক আছে? আচ্ছা, মানে আমরা এই যে এই সূত্রগুলোতে এই যে cos b এটার সাথে যদি c কে গুণ দিই আর cos c এটার সাথে b কে গুণ করে যদি যোগ করে দিই, ঠিক আছে, এগুলো যদি যোগ করে দিই তাহলে আমরা দেখব যে আমরা হচ্ছে এই a শুধুমাত্র a বাহুর মানটা পাবো। ঠিক আছে, এটা তোমরা ক্যালকুলেশন করলেই কিন্তু এই জিনিসটা পেয়ে যাবে। আবার b হচ্ছে দেখো a cos c প্লাস c cos a, অর্থাৎ যে কোনো একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে বাকি দুইটা কোণ, বাকি দুইটা যে কোণ আর বাহু আছে তাদের রেসপেক্টে বের করা যায়। ঠিক আছে, a হচ্ছে b আর c বাকি আছে, তাহলে b এর সাথে cos c প্লাস c এর সাথে cos b, তারপর b, তাহলে বাকি আছে a আর c, তাহলে a বাহুর সাথে cos c প্লাস c এর সাথে cos a, শেষ। আর c সমান হচ্ছে a আর b বাকি আছে, তাই a cos b প্লাস b cos a। এভাবে ছন্দ অনুসারে কিন্তু আমার এই কোসাইন সূত্রের আরো একটা ফরম্যাট আছে। আচ্ছা, এখন এই যে সাইন সূত্র আর কোসাইন সূত্র যে আমরা শিখলাম, এটা সাহায্যে কিন্তু আমরা tan a, tan b আর tan c এর ভ্যালু এই ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্যের সাহায্যে নির্ণয় করতে পারি। দেখো, আমরা যদি এখান থেকে sin এর ভ্যালুটা নিই আর এখান থেকে cos এর ভ্যালুটা নিই এবং দুটো ভাগ করে দিই, ভাগ করে একটু ক্যালকুলেশন করলেই আমরা এই ভ্যালুটা পেয়ে যাব। ঠিক আছে, এই ভ্যালুটা হচ্ছে দেখো abc বাই r ডিভাইডেড বাই b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার, অর্থাৎ tan এর ভ্যালু উপরে কিন্তু সবগুলাই abc বাই r abc বাই r abc বাই r দিয়ে শুরু হবে, তারপর 1 বাই এই যে মানে যেই কোণটা a b বা c এর cos এর সূত্রের যে উপরের লবটা থাকে সেই লবটা এখানে ভগ্নাংশের হর হিসেবে চলে আসবে। ঠিক আছে, এটা হচ্ছে tan এর সূত্র। এখন একইভাবে এই ত্রিভুজের গুণাবলী অধ্যায়ে আমাদের আরো 3-4 সেট, এই যে ax সেট, ax সেট, ax সেট এবং ax সেট সূত্র কিন্তু হতে পারে। এই যে sin a/2 এটা হচ্ছে যে a কোণের অর্ধেক, এই কোণের ত্রিকোণমিতিক অনুপাত কত এটার ভ্যালু দেখো এখানে √s - b * s - c / bc চলে এসেছে। এখন এখানে s টা কি? s হচ্ছে এই ত্রিভুজটার অর্ধ পরিসীমা, অর্থাৎ a b আর c তিনটা বাহুকে যোগ করলে হচ্ছে পরিসীমা হয়, সেই পরিসীমাকে অর্ধেক করলে হয় s। ঠিক আছে, তাহলে এই অর্ধ পরিসীমা দেখো আমাকে এখানে sin a/2 চেয়েছে, তাই অর্ধ পরিসীমা থেকে দেখো কোণ a চেয়েছে, তাই অর্ধ পরিসীমা থেকে আমি প্রথমে b কে মাইনাস করব, তারপর c কে মাইনাস করে গুণ করে ডিভাইডেড বাই bc করব, এটাকে রুট করলেই আমি sin a/2 পেয়ে যাব। আর b/2 এর সময় দেখো c আর a বিয়োগ করে c এ দিয়ে ভাগ, আর c এর সময় a আর b বিয়োগ করে ab দিয়ে ভাগ, অর্থাৎ যে কোণটা চাবে তার অন্য দুইটা অবশিষ্ট দুইটা বাহু হচ্ছে ওটার বিপরীত বাহু বাদে অবশিষ্ট দুইটা বাহু দিয়ে সূত্রটা বসবে। আচ্ছা, cos a/2 এটা সূত্রটা sin a/2 এর উল্টা, এখানে s মানে শুধু অর্ধ পরিসীমার সাথে গুণ হবে অর্ধ পরিসীমা থেকে যেই কোণটার অর্ধেকের cos চেয়েছে তারই বিপরীত বাহুর বিয়োগফল ডিভাইডেড বাই bc, এই যে bc মানে অপর দুইটা বাহু এখানেও সেম থাকবে। ঠিক আছে, এইভাবে cos a/2, cos b/2 এবং cos c/2 সূত্র পাই। এই যে sin a/2 আর cos a/2 ভাগ করে আমরা tan a/2 সূত্র পাবো, sin b/2 cos b/2 ভাগ করে tan b/2 এর সূত্র পাবো, আর sin c/2 cos c/2 ভাগ করে tan c/2 এর সূত্র আমরা পাবো। আচ্ছা, এখানে ডেল্টাটা কি? ডেল্টা হচ্ছে দেখো আমরা যদি একটা ভাগ করে দেখাই, দেখো tan a/2, ঠিক আছে, tan a/2 মানে sin a/2 বাই cos a/2। ঠিক আছে, এখন আমরা জানি sin a/2 এর ভ্যালু হচ্ছে √s - b * s - c / bc,
আর cos a বাই 2 এর ভ্যালু হচ্ছে √s ইন্টু s মাইনাস a বাই bc। এখন এই রুট বিসি কাটাকাটি যায়, তাহলে এটা ক্যালকুলেশন করলে হয় উপরে √s মাইনাস b s মাইনাস c আর নিচে হয় s ইন্টু s মাইনাস a। এখন আমি নিচে যদি s মাইনাস b s মাইনাস c গুণ করি আর উপরেও একই জিনিস s মাইনাস b s মাইনাস c গুণ করি, তাহলে আমার দেখো এই ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে এখন দেখো উপরে কিন্তু s মাইনাস b হোল স্কয়ার, তাহলে শুধু s মাইনাস b থাকবে রুট করলে, আবার শুধু s মাইনাস c থাকবে s মাইনাস c হোল স্কয়ারকে রুট করলে। আর নিচে দেখো √s ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস b ইন্টু s মাইনাস c, এটা কিন্তু ত্রিভুজের ক্ষেত্রফল বা ডেল্টা দিয়ে এইভাবে দেখো আমরা এই সূত্রটা পেয়ে গেলাম। একইভাবে আমরা tan b বাই 2 tan c বাই 2 ফর্মুলাও কিন্তু প্রমাণ করতে পারবো। ঠিক আছে, আচ্ছা আর যেটা থাকে অবশিষ্ট থাকে যে শেষ ফর্মুলাটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। ত্রিভুজের ক্ষেত্রফল তিনটা বাহুর গুণফল বাই 4 ইন্টু সেই ত্রিভুজটার পরিবৃত্তের ব্যাসার্ধ দিয়ে কিন্তু আমরা নির্ণয় করতে পারি। এখন এখান থেকে আমি যদি একটা হাফ আগে রাখি গুণ আকারে, তারপর a b রাখি, তাহলে থাকে কি c বাই টয়েস r। এই c বাই টয়েস r কে কিন্তু আমি সাইন c বলতে পারি। এই যে আমরা জানি c বাই সাইন c হচ্ছে টয়েস r এর সমান, তাহলে টয়েস r টা নিচে চলে আসলে সাইন c টা ওদিকে চলে যায়, তাহলে এটাকে আমরা সাইন c বলতে পারি। অর্থাৎ হাফ ab সাইন c ও হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্দেশ করে। অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রফল হাফ দুইটা বাহুর গুণফল ইনটু অপর যে বাহুটা আছে তার বিপরীত কোণের সাইন, এটার গুণফলের সমান ত্রিভুজের ক্ষেত্রফল। এরকম ভাবে আমরা হাফ বিসি সাইনও লিখতে পারি ত্রিভুজের ক্ষেত্রফল, হাফ সি এ সাইন বিও ত্রিভুজের ক্ষেত্রফল লিখতে পারি। তাহলে এই পেজে বা এই যে স্ক্রিনে তোমরা যে মোট এই সবগুলো সূত্র দেখছো, এটাই হচ্ছে এই সম্পূর্ণ টোটাল এই ত্রিভুজের গুণাবলী অধ্যায়ের সূত্রগুলো। তাহলে চলো এই অধ্যায়ের একটা সিম্পল গাণিতিক সমস্যার সমাধান করি। এখানে বলেছে এবিসি ত্রিভুজে cos a আর cos b, cos a cos c এটার যোগফল হচ্ছে sin b এর সমান। তাহলে c কোণের মানটা কত এটা আমাদেরকে নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে এটা কিন্তু রিলেটিভলি একটু ইজিয়ার একটা প্রবলেম। এখানে যদি আমি বলি এখানে cos a plus cos c এটা যদি আমি করি, cos c plus cos d সূত্র, তাহলে 2 cos c plus d by 2 এই যে এটা, আর এখানে হবে cos of c minus d by 2 ইকুয়ালস টু আমার দেয়া আছে হচ্ছে sin b, শুধুমাত্র দেয়া আছে। ঠিক আছে, আচ্ছা এখন আমরা যদি এখানে একটা বসাই যে a plus c এর সমান জায়গায় pi minus b বসাই, তাহলে a plus c by 2 হচ্ছে pi minus b by 2 বা pi by 2 minus b by 2। ঠিক আছে, এটার আগে যদি cos থাকে তাহলে এটা হয়ে যাবে sin। ঠিক আছে, তাহলে 2 sin b by 2 হয়ে যাবে। আর এখান থেকে আসে cos of a minus c by 2, আর এখান থেকে আমরা দেখো পেয়ে যাই হচ্ছে 2 sin b by 2 cos b by 2। এটা হচ্ছে যে sin টয়েস এর সূত্রটা ব্যবহার করে ফেললাম। এখন এটা কাটা যায়, 2 2 কাটা যায়, তাহলে থাকলো কি দেখো a minus c সমান b। ঠিক আছে, তাহলে a minus c by 2 সমান b by 2, অর্থাৎ উভয় থেকে cos এত cos এত, তাহলে এখান থেকে 2 2 কাটা গেলে থাকে a minus c সমান b। তাহলে এখান থেকে দেখো c সমান আসে a plus b, c টাকে এদিকে নিয়ে আসি, অর্থাৎ কোণ c এর ভ্যালু অবশিষ্ট দুইটা কোণের সমষ্টির সমান। তাহলে c এর ভ্যালু কত হবে? c এর ভ্যালু অবশ্যই 90 ডিগ্রি হবে। দেখো c ও যদি 90 ডিগ্রি হয়, বাকি দুইটাও 90 ডিগ্রি হয়, যোগ করলে টোটাল ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি হবে। অর্থাৎ এখানে এই ত্রিভুজের গুণাবলী এই অধ্যায়ের এই কোশ্চেন থেকে আমরা পাই যে cos a plus cos c সমান sin b হলে c কোণের ভ্যালু হবে 90 ডিগ্রি। তাই এখানে উত্তরটা হচ্ছে অপশন সি। ঠিক আছে, তাহলে চলো আমরা হচ্ছে এই ত্রিভুজের গুণাবলী অধ্যায়ের একটি গাণিতিক সমস্যার সমাধান করি। এখানে দেখো এই প্রশ্নটা কিন্তু দুই ভাবে আসতে পারে। এটা হচ্ছে এই যে এই প্রশ্নের স্টেটমেন্টটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছিল, আবার এই সেম প্রশ্নটাই অন্যভাবে অন্য আরেকটা বিশ্ববিদ্যালয়ে এসেছিল। এখন দেখো বলেছে এবিসি ত্রিভুজের a:b:c অর্থাৎ তিনটা বাহুর অনুপাত দেওয়া আছে 3:7:5, তাহলে বি কোণের ভ্যালু কত এটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে এখন আমাদেরকে এটা নির্ণয় করার জন্য যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে যে আমরা এই বাহুগুলোর দৈর্ঘ্য ধরে নিতে পারি a সমান 3x, b সমান 7x, আর c সমান হচ্ছে 5x। এখন আমাকে b কোণের ভ্যালু চেয়েছে, তাহলে আমরা জানি cos b, তিনটা বাহুর মাধ্যমে b বা পুরোটা কোণের মান নির্ণয় আমরা যে cos সূত্রের কোসাইন সূত্রের সাহায্যে বের করতে পারি। তাহলে এটার ভ্যালু কত? cos b। cos b সমান আমরা জানি হচ্ছে a স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস b স্কয়ার বাই 2ac। এটা তাহলে এখানে ভ্যালুটা বসাই দিলে দেখো a স্কয়ার হবে 9x স্কয়ার প্লাস c স্কয়ার হবে 5 এর স্কয়ার করলে হয় 25x স্কয়ার মাইনাস b স্কয়ার হচ্ছে 49। ঠিক আছে, 49x স্কয়ার এটা। ঠিক আছে,
তারপরে এখানে যেটা বসবে 2ac, তাহলে 2 ইন্টু a মানে হচ্ছে 3x আর c মানে হচ্ছে 5x। এটা তাহলে এটা যদি বসাই তাহলে দেখো কি হবে, এখানে 9 আর 25 যোগ করলে হবে 34, 34 থেকে এই 34 থেকে 49 যদি আমি মাইনাস করি তাহলে হবে -15 তাহলে এখানে -15x² লিখলাম। এখানে 2 আর 3 গুণ করলে হয় 6, 6 আর 5 গুণ করলে হয় 30, এখানে হয় 30x²। তাহলে এখানে x² কাটা, তাহলে হয় -12। এখন cos b এর ভ্যালু যদি -12 হয়, b এর ভ্যালু হচ্ছে 120 ডিগ্রি, কারণ আমরা জানি cos 120 ডিগ্রির ভ্যালু হচ্ছে -12। তাহলে আমাদের এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন ডি, 120 ডিগ্রি। আচ্ছা, তারপর দেখি এখানে একটি প্রশ্ন দেখো, সরাসরি কিন্তু একটা অ্যাডমিশন টেস্টে এসেছে যে কোনো একটা ত্রিভুজ এবিসির ক্ষেত্রে নিচের কোনটা সঠিক, অর্থাৎ এটা একটা কোসাইন সূত্রের একটা ফরম্যাট। ঠিক আছে, তাহলে কোসাইন সূত্রের ফরম্যাট এটা হচ্ছে a = b cos c + c cos b, এটাই ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর, অপশন এ। শেষ, আমাদের এবার প্রথম অপশনই কিন্তু আমাদের উত্তরটা হয়ে গেল। তাহলে এই ছিল হচ্ছে আমাদের এই সংযুক্ত করে ত্রিকোণমিতিক অনুপাত অধ্যায়ের বিভিন্ন অনুশীলনীর বিভিন্ন টপিক নিয়ে আলোচনা। দেখো এখানে কিন্তু অনেকগুলো প্রশ্ন হচ্ছে বারবার একই ফরম্যাটে রিপিট করতে থাকে, বিশেষ করে প্রথম দিকের যে আমরা সহগুণিতকের কোশ্চেনগুলো দেখছিলাম, তারপর হচ্ছে সংযুক্ত কোণের tan a + b সংক্রান্ত যে প্রশ্নগুলো দেখেছিলাম, এই প্রশ্নগুলো কিন্তু বারবার রিপিট করতে থাকে। কাজে তোমরা যদি এই ক্লাসটা খুব মনোযোগ দিয়ে থাকো এবং এখন যে কুইজটা হবে সেই কুইজের উত্তরটা খুব ভালোভাবে দিতে পারো, তাহলে তোমাদের এই অধ্যায়ের প্রিপারেশন তোমাদের এই অ্যাডমিশন টেস্টের প্রশ্নগুলো সলভে অনেক সহায়তা করবে। তাহলে ধন্যবাদ তোমাদেরকে আমাদের সাথে এই অ্যাডমিশন কোর্সে থাকার জন্য এই ক্লাসে। এবং এই ক্লাসের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ত্রিকোণমিতিতে তোমাকে সবগুলো ফর্মুলা জানো ঠিকভাবে, সঠিক পদ্ধতিতে, সঠিকভাবে তোমরা যেন মেমোরাইজ করতে পারো, যেন অঙ্কগুলো দেখার সাথে সাথে তুমি ঝটপট সেই ফর্মুলাগুলোকে ব্যবহার করে তোমার কাঙ্ক্ষিত উত্তর নিয়ে আসতে পারো। তাহলে ধন্যবাদ তোমাদেরকে আমাদের সাথে এই অ্যাডমিশন কোর্সের এই ক্লাসে থাকার জন্য।